গ্র্যাড ফাঙ্কার স্কিল ডেভেলপমেন্ট হাবের পক্ষ থেকে মেশিন লার্নিং উইথ পাইথন এই কোর্সের ওরিয়েন্টেশন ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমি নাজমুল সাকিব, আমি হচ্ছে এই কোর্সের ইনস্ট্রাক্টর, আপনাদের মেন্টর। সো ফর দ্য লাস্ট 1 উইক বা তার বেশি সময় ধরে আমি আপনাদের সাথে গ্রুপ চ্যাটে কথা বলেছি, যে আমাদের টেম্পোরারি গ্রুপটা আছে সেখানে আমি কথা বলেছি, বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছি, আমাদের এখানকার এই কোর্সের ব্যাপারে আমি কথা বলেছি, মডিউল নিয়ে আলোচনা করেছি এবং গ্র্যাড বাঙ্কারে কি কি ধরনের ফিচার বা অন্যান্য কি কি সার্ভিস আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। সো আমাদের আজকের মূল ফোকাসটা হচ্ছে এই ওরিয়েন্টেশন ক্লাসটা নিয়ে। সো আমি সরাসরি সেখানে চলে যাচ্ছি। এট ফার্স্ট আমার যে জিনিসটা দরকার, মানে আমি জানি যে এখানের মধ্যে অনেকেই আছেন, কয়েকজন আছেন যারা সিএস ব্যাকগ্রাউন্ডের। সো অন এন ওভারঅল আমি আজকে বিকাল পর্যন্ত যেটা দেখেছিলাম যে এখানে আপনারা যতজন আছেন তার মধ্যে 6-7 জন আছেন তারা সিএস ব্যাকগ্রাউন্ডের। আমাকে একটু কাইন্ডলি বলবেন যে আপনাদের মধ্যে এখানের মধ্যে যারা আছেন তাদের মধ্যে কে সিএস ব্যাকগ্রাউন্ডের? কেউ কি আছেন? আমি সিএস ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, কি নাম আপনার? জয়ন। জয়ন, আচ্ছা, ওকে। তো ওকে, তা আমি আসলে এই কথাটা কেন বললাম, বিকজ দেখেন এই যে মেশিন লার্নিং, ডেটা সায়েন্স এন্ড অল আদার থিংস, দিজ আর অল কানেক্টেড টু সিএস ব্যাকগ্রাউন্ডের। ওখান থেকে কিন্তু জিনিসটা ইভলভ হয়েছে এবং ইভলভ হয়ে ব্যাপারটা হয়ে গেছে কি এখন এটা অন এন ওভারঅল প্রায় সবগুলো ডোমেইনে, সব ধরনের সেক্টরেই এটা মানে সিমultaneously ইউজ হচ্ছে। তো এই জন্য আমি চাচ্ছি যে আমি সিএস ব্যাকগ্রাউন্ড যারা আছে তারা যেন এই কোর্সটা বা এই কোর্সের আউটলাইন এবং এই পুরো সেশনটা যেন একটু ভালো করে তারা জানে, তারা একটু ভালো করে দেখে, বিকজ বেসড অন মাই প্রিভিয়াস এক্সপেরিয়েন্সেস, ট্রুলি স্পিকিং, অনেস্টলি স্পিকিং, দেখা যায় যে তারা কাইন্ড অফ কোনো একটা গোল, তারা একটা টার্গেট নিয়ে হয়তো কোর্সটা শুরু করেছে বা শুরু করতে চাচ্ছে, বাট দেখা যাচ্ছে যে তাদের কাছে মনে হচ্ছে যে আমি তো এগুলো অলরেডি পারি, বা এই জিনিসগুলো তো আমার কাছে ইজি, তোমার এটা শেখার আসলে দরকার নেই। প্লাস এই কোর্সটা মূলত আমি এমন ভাবে ডিজাইন করেছি যে এটা একদম বেসিক লেভেল, রুট লেভেলে যারা আছে তাদের জন্য যেন এটা অ্যাপ্লিকেবল হয়, তাদের জন্য যেন এটা বেনিফিটেড হয়। সো এখনকার সময়ে মানে সিএস ব্যাকগ্রাউন্ড, নন সিএস ব্যাকগ্রাউন্ড, ইঞ্জিনিয়ারিং, নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, এইসব ব্যাপারগুলো আসলে ওইভাবে কাজ করে না। বিকজ ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা চিন্তা করি যে সব জায়গাতেই সব ধরনের লোকেরাই, সব ধরনের মানুষ, সব ধরনের সেক্টর, সব ধরনের বিজনেস বা সব ধরনের সব ব্যাপারে আমাদের এই ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং এন্ড অল অফ থিংস, এই জিনিসগুলো চলে আসছে। সো ফার্স্ট অফ অল আমি আগে আসলে শুরু করবো যে ডেটা সায়েন্সটা কি। সেই ডেটা সায়েন্সটা নিয়ে আমি এট ফার্স্ট আমাদের এই স্লাইডগুলো এবং পরবর্তী স্লাইডগুলো আমি এক্সপ্লেইন করব, এন্ড একই সাথে এখানের মধ্যে আমরা এই ডেটা সায়েন্সের ইম্প্যাক্ট, এটার অ্যাপ্লিকেশনস এন্ড এটার ফিউচার নিয়ে একটু আলোচনা করব, এবং এট দ্য এন্ড আমরা এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ডেটা সায়েন্সে আমরা কিভাবে এই কোর্সে অ্যাপ্লাই করতে পারি সেই জিনিসটা আমি আপনাদেরকে আজকের এই কোর্স, আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে দেখাবো। সো এখানে আমি নেক্সট স্লাইডে আমি আজকে জাস্ট বিকালবেলা এই স্লাইডটা অ্যাড করেছি, সেটা হচ্ছে রেজিস্টার্ড স্টুডেন্টস ফর দিস ফ্রি ক্লাস। মানে আজকে এই ফ্রি ক্লাস বা ওরিয়েন্টেশন ক্লাসে যে ফিগারটা এখন দেখতে পাচ্ছেন যে টোটাল যারা আছে ফর্ম ফিল আপ করেছে, এর মধ্যে 51.9% হচ্ছে নান। মানে আমি নান বলতে বোঝাচ্ছি যে আপনাদের একটা কলাম ছিল, যে কলামে আমি বলেছিলাম যে আপনাদের কারা কারা কোন ব্যাকগ্রাউন্ডে, মানে কোন ব্যাকগ্রাউন্ড না, প্রোগ্রামিং স্কিল আপনাদের আসলে কি ধরনের আছে। সো ওই কলাম বা ওই কোশ্চেনের আনসারের উপর ভিত্তি করে আমি 5টা অপশন দিয়েছিলাম। সো নান হচ্ছে এখানে 51.9%। সো বিগিনার লেভেলে দ্যাট মিনস 1 বছর বা 1.5 বছর ধরে, 2 বছর ধরে কাজ করছেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে বা কোড নিয়ে কাজ করছেন, এরকম আছে 25.9%, অ্যারাউন্ড 26%। মডারেট মানে হচ্ছে মেবি 2 থেকে 5 বছর বা 4.5 বছর ধরে কাজ করছেন, এন্ড অ্যাডভান্সড খুবই কম, 7.4%। সো আমি ধরে নিতে পারি যে এখানের মধ্যে যারা রেজিস্টার্ড আছেন তাদের অ্যাডভান্স লেভেলে যারা প্রোগ্রামিং শিখছেন বা করছেন, কাজ করছেন, আপনাদের ক্যারিয়ারে হোক অথবা অন্য রিসার্চ সেক্টরে কাজ করছেন, তাদের সংখ্যাটা খুবই কম। সো আমার মানে যে টার্গেটটা ছিল, আমি যেই সেন্সে, যেই টার্গেট অনুসারে যেভাবে আমি কোর্স ডিজাইন করেছি, সেটা এখানে মূলত এই নান, বিগিনার এবং মডারেট যারা আছে তাদের জন্য বেশি হেল্পফুল হবে, টু বি অনেস্ট। সো আমি একজন জয়েন করছেন, আচ্ছা। সো
এটা বলার কারণ হচ্ছে যে আমি চাচ্ছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত যেন এই কোর্সের পুরো ব্যাপারটা নিয়ে আপনাদের মনে কোনো ধরনের কোনো কনফিউশন না থাকে। তো এই পুরো ব্যাপারটা ক্লিয়ার করার জন্যই এই স্লাইডটা এখানে অ্যাড করেছি এবং আমার এই কথার পিছনে লজিকটা হচ্ছে তাই। নেক্সট স্লাইডে আমি আমার একটা শর্ট ইনফো দিতে যাচ্ছি, জাস্ট 2-3 মিনিটের, বেশি বোর করবো না আপনাদেরকে। আমার নাম হচ্ছে নাজমুল সাকিব, আমার নিকনেম হচ্ছে রাতুল, বাসায় আমাকে রাতুল নামে রাখে। আমি রুয়েট থেকে বিএসসি কমপ্লিট করেছি ইন 2012 and then তারপর 2-3 বছর জব করেছিলাম এবং সেক্ষেত্রে তারপর আমি 2017 এ মাস্টার্স করতে যাই ইউএসএ তে। বাই দ্য ওয়ে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। সো আমার ম্যাক্সিমাম পোস্ট বা আমার সাথে যারা ফ্রেন্ড লিস্টে আছেন তারা দেখবেন যে আসলে আমি ওই ম্যানুফ্যাকচারিং বা হচ্ছে বিজনেস, সাপ্লাই চেইন এই সকল ব্যাপার নিয়ে আসলে বেশি কাজ করি এবং আমার রিসার্চ ইন্টারেস্ট হচ্ছে ওই দিকে। তো যাই হোক, আমি ইউএস থেকে আসার পরে আমি চিটাগাং এ ছিলাম মেকানিক্যাল ডিপার্টমেন্টে। সেখানে আমি ফর্মাল লেকচারার বলতে আমি ছিলাম এক সময়, বাট কোভিড এর সিচুয়েশনের কারণে আমি এখন ঢাকায় শিফট করে বর্তমানে আমি ঢাকাতেই আছি। এবং ইউএসএ যাওয়ার আগে আমি ওয়ালটন হাইটেকের সাপ্লাই চেইনে সেখানে এক্সিকিউটিভ হিসেবে ছিলাম, মানে ইউএসএ যাওয়ার আগে। আর আমি থাকি অ্যাকচুয়ালি হচ্ছে টঙ্গীতে, এটা গাজীপুরের ভিতরে পড়ছে, বাট এটা হচ্ছে নিয়ার উত্তরা। সো আসলে উত্তরা বলতে আমি বেশি প্রিফার করি, বিকজ আমার স্কুল কলেজ এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং সবকিছু হচ্ছে উত্তরাতে। আমার স্কুল কলেজ ছিল রাজপুত্তরা মডেল কলেজ। আমার রিসার্চ ইন্টারেস্ট হচ্ছে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, প্রেডিক্টিভ অ্যালগরিদম অ্যান্ড সিস্টেম ডিনামিক্স। সিস্টেম ডিনামিক্সটা অ্যাকচুয়ালি মেশিন লার্নিং থেকে একটু ডিফারেন্ট। আমি আসলে এটা নিয়ে রিসেন্টলি কাজ করা শুরু করছি, জাস্ট 5-6 মাস ধরে। এটার উপর একটা পেপার আমি কাজ করছি, এটা কনফারেন্স পেপার নিয়ে। হোপফুলি সেটা এই মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। অ্যান্ড আমি খুবই এনথুসিয়াস্টিক, পজিটিভ মাইন্ডেড, অনেস্ট, ফানি, বুক লাভার। আমি প্রচুর ট্রাভেল করতে পছন্দ করি এবং আমি রীতিমতো মুভিজ অ্যান্ড সিরিজ ফ্রিক, প্রচুর মুভিজ অ্যান্ড সিরিজ দেখি। আমার এখানের মধ্যে আজকে যারা জয়েন করেছেন এর মধ্যে আই থিঙ্ক কয়েকজন আছেন যারা আমাকে পার্সোনালি চিনেন। তারা ভালো বলতে পারবেন আমার সম্পর্কে যে আমি কি পরিমাণ মুভি এবং সিরিজ দেখি। রিসেন্টলি আমি ওই যে নেটফ্লিক্সের যেটা আপনার লাভ সেক্স এন্ড রোবটস যেটা পার্ট 2, ওইটা আমি দেখলাম। যদি আমার কাছে ওটা ভালো লাগেনি, ফার্স্ট পার্টটা বেশি জোস ছিল। ইদানিং দেখা হচ্ছে না, বাট সামনে হয়তো আবার দেখবো। এনিওয়েজ, এবার আমরা একটু আমাদের মূল যে ক্লাসে আমরা একটু চলে যাই। আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা ছিল যে হোয়াট ইজ ডেটা সায়েন্স। লেটস সে আমি এখানের মধ্যে অন দ্য লেফট সাইড উই ক্যান সি এ টেবিল। এখানের মধ্যে কতগুলো নিউমেরিক্যাল এবং নমিনাল ভ্যালু আছে। লাইক এট ফার্স্ট আমি দেখতে পাচ্ছি এখানের মধ্যে আছে আপনার ইয়েস নো, নো নো ইয়েস, এরকম কিছু ভ্যালু আছে, কিছু নিউমেরিক্যাল ভ্যালু আছে, কিছু পার্সেন্টেজ রিলেটেড কিছু ভ্যালু আছে। বাই দ্য ওয়ে, আমি ইন দ্য মেইন টাইম আমরা আপনাদের কাছে একটু জিজ্ঞেস করতে চাচ্ছি যে আমি যে কথাগুলো বলছি বা আপনি স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন, মানে আমি যেটা শেয়ার করছি, দেখতে পাচ্ছেন তো? আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন তো? জি হ্যাঁ। গ্রেট। ওকে, সো এখানের মধ্যে আমরা কিছু নিউমেরিক্যাল ভ্যালু দেখতে পাচ্ছি, লাইক এখানের মধ্যে 6 ডিজিট, 7 ডিজিট এবং নিচে আছে 4 ডিজিট কিছু ভ্যালু দেখতে পাচ্ছি। এখন এটার কোনো লেবেল দেওয়া নেই, এটা কোত্থেকে আসছে, এটার সোর্স কোথায়, এগুলো কিন্তু কোনো কিছু দেওয়া নেই। যখন এই ধরনের আনস্ট্রাকচার্ড ওয়েতে ভ্যালুস দেওয়া থাকবে, বোথ নিউমেরিক্যাল এন্ড নমিনাল ভ্যালুস, সেগুলোকে আমরা বলি ডেটা। সো যখন আমাদের হাতে এই ধরনের ডেটা থাকবে, তখন কিন্তু আমরা এই ডেটাকে আমাদের সুবিধা মতো বা আমরা এটাকে ম্যানিপুলেট করবো, কিভাবে এখান থেকে আমরা একটা আউটপুট, একটা রেজাল্ট আনবো, এটা আমার জন্য খুবই ডিফিকাল্ট। বাট হোয়াট ইফ যদি আমরা এটাকে একটু স্ট্রাকচার্ড ওয়েতে সাজাই, আমরা যদি ডান দিকে দেখি যে এখানে ওই সেম টেবিলে ইনফরমেশন গুলো সাজানো আছে, বাট এটা লেভেল ওয়াইজ সাজানো আছে। there is a title in each column, like at first হচ্ছে ডিভিশন, আমি সেই ডিভিশনের মধ্যে লিখলাম কিছু ঢাকা, রাজশাহী, চিটাগাং, সিলেট, খুলনা। নেক্সট যে কলামটা সেটা হচ্ছে ভ্যাকসিন সেন্ট, মানে ভ্যাকসিন, কোভিড এর ভ্যাকসিন বাংলাদেশে আসছে, ভ্যাকসিনটা পাঠানো হয়েছে কি হয় নাই, ইয়েস নো। তো আমি ওই বাম পাশে যেটা ইয়েস নো দেখেছিলাম সেটা আমি এখানের মধ্যে দেখতে পাচ্ছি। দেন এফেক্টেড রেট, মানে কত পার্সেন্ট পিপল আসলে এই কোভিডে আক্রান্ত হয়েছে। তো আমি এখানে বাম পাশে যে সকল পার্সেন্টেজ দেখেছিলাম, এই পার্সেন্টেজ গুলো আমি এখানের মধ্যে দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে পপুলেশন,
এটা একটা র্যান্ডম নাম্বার, আমি এক্সাক্ট নাম্বার বসাইনি, বাট 6 ডিজিট একটা নাম্বার যে অ্যাকচুয়ালি ওই এরিয়াতে কতজন পিপল আছে। এন্ড লাস্টলি হচ্ছে একটা কলাম ডক্টরস, কতজন ডক্টর এখানে এই মুহূর্তে কাজ করছে। আরো কিছু ডেটা, আরো কিছু কলাম এখানে অ্যাড করা যায়, বাট আই জাস্ট ওয়ান্ট টু মেক থিংস ক্লিয়ার ছোট একটা এক্সাম্পল দিয়ে, যে দেখেন আমরা যখন এগুলোকে বিভিন্ন কলাম হয়ে সাজাবো তখন সেগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে ইনফরমেশন। আর ইনফরমেশন যেটা একটা ফিজিবল একটা মানে নট এক্স্যাক্টলি ফিজিক্যাল, বাট এটা ভিজুয়ালাইজ করা আমার জন্য ইজি এবং সেটাকে রিড করা আমার জন্য ইজি, সেটা একটা আন্ডারস্ট্যান্ডেবল ওয়েতে চলে আসে। তো যখন আমার এটা আনস্ট্রাকচার্ড ওয়েতে ছিল তখন সেটা ছিল ডেটা, এবং পরবর্তীতে যখন আমি সেটাকে কিছু লেভেল, কিছু কলাম ওয়াইজ আমি কিছু টাইটেল দিয়ে যখন আমি সাজালাম তখন হয়ে যাবে ইনফরমেশন। এখন আমার কাজটা কি? ডেটা সায়েন্সের মূলত কাজটা এখানে কি দাঁড়াচ্ছে? ডেটা সায়েন্সের কাজ হচ্ছে এই ডেটাগুলোকে যখন আমি ইনফরমেশনে কনভার্ট করব, বা অলরেডি ইনফরমেশনে কনভার্ট করা আছে সেগুলোতে যে সকল ভ্যালু থাকবে, বা সেই ভ্যালুগুলো বা কলাম ওয়াইজ যে অন্যান্য যে নমিনাল এবং নিউমেরিক্যাল ভ্যালু থাকবে সেগুলোকে অ্যানালাইসিস করে আমি কিছু নতুন কলাম এখানে তৈরি করতে পারি। হতে পারে ভ্যাকসিন এফেক্টেড রেট পার পপুলেশন পার ভ্যাকসিন সেন্ট, বা ডক্টরস, বা আরো কিছু, যে সেখান থেকে ভ্যাকসিন দেওয়ার পরে কত পার্সেন্ট মানুষ অ্যাকচুয়ালি আবার রিকভারি করছে, রিকভারি রেট, বা এটার এফিসিয়েন্সি, বা আমি বলতে পারি যে এই ভ্যাকসিন দেওয়ার পরে তারা আসলে মানে ওই ভ্যাকসিনের কার্যকারিতা, যেটা এফিসিয়েন্সি কথা বললাম, সেই এফিসিয়েন্সির একটা কলাম এখানে অ্যাড করতে পারি। সো দিজ আর সাম স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, দিজ আর সাম স্ট্যাটিস্টিক্যাল ডেটা যেটা আমরা ইনফরমেশন থেকে বের করতে পারি কিছু মেথডের মাধ্যমে, কিছু ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে, কিছু সায়েন্টিফিক মেথড বা সায়েন্টিফিক মডেলের মাধ্যমে, বা আমরা যদি ইন শর্ট বলি অ্যালগরিদমের মাধ্যমে। তো ডেটা সায়েন্সের কাজ হচ্ছে যে আমার ডেটাগুলোকে ইনফরমেশনে কনভার্ট করবে বা কনভার্টের অবস্থায় থাকবে, সেখান থেকে আমি এটাকে অ্যানালাইসিস করে আমার যে ডিজায়ার্ড, যেই ধরনের আমার অ্যানালাইসিস করা প্রয়োজন, যে ধরনের আউটপুট আমার প্রয়োজন, ইট কুড বি লাইক একটা প্রেডিক্টিভ ফিউচার, একটা ডেটাকে সাজানো, একটা ফিউচার ডেটাকে অ্যানালাইসিস করা, বা সেই ফিউচার ডেটার আউটপুট কিরকম আসতে পারে সেটাকে জানা, এরকম অনেক ধরনের কাজ আমি ডেটা সায়েন্সের মাধ্যমে করতে পারি। এখন কথা হচ্ছে কি, এই আমি হ্যালো, কেউ কিছু বলছিলেন? শুড আই কন্টিনিউ? আচ্ছা, সো এখন আমি যেহেতু বললাম এইখানে যে আমার মূল বেসিক কাজটা হচ্ছে ডেটা সায়েন্সের এইখানে, এখন প্রশ্ন আসতে পারে যে এই ইনফরমেশন এবং এই ডেটার কাজ তো সব জায়গাতেই আছে। আপনি এটা ইঞ্জিনিয়ারিং সেক্টরে বলেন, ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে, কনস্ট্রাকশন থেকে শুরু করে, বা আপনি মেডিকেল সায়েন্সে বলেন বা বিজনেসে বলেন, সব জায়গাতে কিন্তু এই ডেটার কাজ আছে। এখন যেখানে ডেটার কাজ আছে সেখানে ডেটা সায়েন্সের কাজ। ইন এ শর্ট, আমি দেখতে পাচ্ছি যে অন্যান্য সকল ক্ষেত্রে আমি চাইলে ডেটা সায়েন্সের এই অ্যাপ্লিকেশন গুলো ওখানে ইনপুট করতে পারি। এখন আমি যদি একটু পরের স্লাইডে যাই, যে আমরা এখানের মধ্যে কিছু ফিগার দেখতে পাচ্ছি। ফিগার গুলো কিরকম? আমি যদি একটু লেফট সাইডে তাকাই, যে লেটস সে এটা একটা কালেক্টেড ফিগার ফ্রম গুগল। সো আমি এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এই ফিগারটা এখানে অ্যাড করেছি। যে লেটস সে এখানের মধ্যে এক্স এক্সিস বরাবর 0 2 4 6 8 কিছু ভ্যালু দেওয়া আছে, যেটা বলা হচ্ছে যে দ্য ফাংশন অফ এ হোম এজ, অর্থাৎ বিল্ডিং, বাসা বাড়ি, তাদের এজ 2 বছর 4 বছর 6 বছর ইন টার্মস অফ ইয়ার, এন্ড ওয়াই অ্যাক্সিস হচ্ছে এরিয়ার পপুলেশন। এখন আমি যখন এই ফিগারটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা স্ক্যাটার প্লট। স্ক্যাটার প্লটটা এরকম ভাবে ডট 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 করে দেওয়া থাকে। সো আমি দেখতে পাচ্ছি বাম পাশে হচ্ছে রেড অনেকগুলো ডট আছে, মাঝখানে কিছু ইয়েলো এবং রেড এবং গ্রিন কিছু মিক্সচার আছে, এবং ডান দিকে সব হচ্ছে গ্রিনের দিকে যাচ্ছে। সো আমি এখানে এক্স ওয়াই এক্সিস বরাবর দেখলাম যে এরিয়ার পপুলেশন, যখন আমার হোম এজ যখন কম থাকবে, বিল্ডিং এর বয়স যত কম থাকবে, তখন সেখানে পপুলেশন ডেনসিটি বেশি। যখন ওই বিল্ডিং এর বয়স আস্তে আস্তে বাড়তে থাকবে, তখন এর ডেনসিটি কমে যাচ্ছে। সো এখানে ডেনসিটি, যদি পপুলেশন ডেনসিটি যদি আমি চিন্তা করি, তাহলে দেখতে পাচ্ছি যে ডে টু ডে, ইয়ার বাই ইয়ার, যখন কোনো একটা বিল্ডিং এর বয়স বাড়ে তখন ওই বিল্ডিংটা পুরনো হয়ে যায়, এবং জেনারেলি মানুষ ওখানের মধ্যে বাস করতে চায় না, তারা নতুন একটা জায়গায় নতুন বিল্ডিং এ উঠতে চায়। তো আমি
এই ইনফরমেশন গুলো যদি আমার শুধুমাত্র কলাম ওয়াইজ ডেটা থাকতো, অনলি ডেটার মানে ডেটার পয়েন্ট গুলো দেখে বা ভ্যালু দেখে কিন্তু আমি সেটাকে ভিজুয়ালাইজ করতে পারতাম না, বা আমি এইভাবে এটাকে আন্ডারস্ট্যান্ডেবল ওয়েতে বুঝতে পারতাম না, এবং সেখান থেকে কোনো একটা আউটপুট আসতে পারতাম না। বাট যখন আমি এটাকে ভিজুয়ালাইজ করলাম তখন দেখলাম যে খুব সহজেই আমি বুঝতে পারতেছি যে আসলে কোথায় কোথায় আমার এরিয়ার পপুলেশনটার ডেন্সিটি বাড়ছে বা কমছে, এই যে একটা চেঞ্জ আমি দেখতে পাচ্ছি ফিগারের মাধ্যমে, এইটা হচ্ছে আমি ডেটা সায়েন্সের একটা অ্যাপ্লিকেশন। ওয়ান অফ দ্য অ্যাপ্লিকেশনস হচ্ছে আমি ডেটাকে ভিজুয়ালাইজ করছি। লেটস সে আমি যদি নিচের দিকে তাকাই, এটা আমি যদি এটা হোম এজের সাপেক্ষে বলছি, আমি যদি এটাকে একটু রিসেন্ট যদি আমি ট্রেন্ডের কথা চিন্তা করি, লেটস সে কোভিড এর সিচুয়েশন এট ফার্স্ট গত বছর আপনার মে জুনের দিকে, তার আগে মার্চ এপ্রিল দিকে ইটালিতে প্রচুর, মানে ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে ইটালি জার্মানিতে প্রচুর অ্যাটাক হয়েছে, এবং সেখানের মধ্যে এটা ডেটাটা অনেক দূর উপরে উঠছে, এবং পরবর্তীতে টাইম টু টাইম যখন মাস গেল তখন দেখা গেল যে মানুষজন ওই সেখানে আস্তে আস্তে ওটার এফেক্টেড রেটটা কমে যাচ্ছে। সো এটা আমি ভ্যালু দিয়ে হয়তো অল্প সময়ের জন্য বা অল্প দিনের জন্য বুঝতে পারি, কিন্তু যখন আমার কাছে যেটা থাকবে কয়েক মাসে এবং কোন একটা এরিয়ার কয়েক হাজার লাখ পিপলের উপর থাকবে, তখন কিন্তু আমি এই ধরনের হিস্টোগ্রাম দেখে একটা আইডিয়া করতে পারবো যে হ্যাঁ কখন থেকে কোন পর্যন্ত আমার এফেক্টেড পার্সেন্টেজ বাড়লো, বা কত পার্সেন্ট বা কত জন এফেক্টেড হলো, এবং টাইম টু টাইম কখন কোথায় গিয়ে সেটা নেমে গেল। আমি সেখান থেকে কোন একটা সার্টিন এরিয়াকে নিয়ে ওই জায়গাটা অ্যানালাইসিস করতে পারি যে ঠিক কত মাস থেকে তত মাস পর্যন্ত এইভাবে সেটা চেঞ্জ হচ্ছে। আপনাদের কোন একজনের একটা মাইকটা অন আছে, একটু কাইন্ডলি অফ করে দিবেন। এট দ্য সেম টাইম আমি যদি এখানে হিস্টোগ্রাম পাশে একটা দেখি, এটাও কিন্তু সেম একই রকম। আচ্ছা, এবার ডান দিকে তাকাই, এখানে দেখতে পাচ্ছি দ্য কম্পারিজন অফ দ্য ভ্যালু 1 এন্ড ভ্যালু 2। সো ভ্যালু 1 এর জন্য একটা লিজেন্ড দেওয়া আছে, একটা নির্দিষ্ট কালার, ভ্যালু 2 এর জন্য একটা লিজেন্ড দেওয়া আছে, এগুলোকে বলা হচ্ছে লিজেন্ড। এবং এখানে গ্রুপ দেওয়া আছে ওয়াই অ্যাক্সিস বরাবর, বিভিন্ন ধরনের লেটার দেওয়া আছে, এবং এই লেটারের উপর ভিত্তি করে আমি দেখতে পাচ্ছি যে দুইটা পাশাপাশি দুইটা ভ্যালু, তাদের মধ্যে মানে একটা গ্যাপ দেখা যাচ্ছে, মানে একটা লাইন দিয়ে তাদেরকে একটা ডিস্টেন্স তৈরি করা দেখাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে সেই ডিস্টেন্সটা কম, কিছু কিছু ক্ষেত্রে সেই ডিস্টেন্সটা অনেক বেশি, কম বা বেশি এরকম দেখতে পাচ্ছি, আবার এখানে অনেক বেশি। সো এটা হচ্ছে এমন এক ধরনের স্ট্যাটিস্টিক্যাল মেজার যেটা আমরা সাধারণত স্ট্যান্ডার্ড ডিভিশন হিসেবে আমরা চিনি। যে স্ট্যান্ডার্ড ডিভিশনের ক্ষেত্রে কি হয়, যে মিন থেকে আমার ডেটা পয়েন্টস গুলো কত দূর ডিস্টেন্সে আছে সেটার ভ্যালুটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিশন। ইন এ শর্ট যদি বাংলা কথা বলি, নিউমেরিক্যাল বা মানে ওই ইয়াতে মানে ডেফিনেশনে গেলাম না। সো এখানে যখন আমি এটাকে ডেটা ভিজুয়ালাইজ করবো, তখন কিন্তু আমি সহজে বুঝতে পারবো যে আসলে কোন কোন লোকেশনে, অর্থাৎ নিচে যে একটা ভেরিয়েবলের ভ্যালু দেওয়া আছে, সেই ভেরিয়েবলের ভ্যালু গুলো কোন জায়গাতে কোন লোকেশনের সাপেক্ষে এখানে ডিস্টেন্সটা বাড়ছে এবং কমছে, এবং এখানে দেখতে পাচ্ছি একটা ট্রেন্ড কাজ করছে। অনেক ধরনের ডিসিশন, অনেক ধরনের আন্ডারস্ট্যান্ডিং আমি এখানে বুঝতে পারছি। একটা হচ্ছে এইভাবে ট্রেন্ড আস্তে আস্তে ডান দিকে যাচ্ছে, বাড়তেছে, আবার দেখতে পাচ্ছি মাঝখানে ডিস্টেন্স কোনোটা কম বা কোনোটা বেশি, এটা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং আমি পাচ্ছি, একটা ডিসিশন পাচ্ছি, একটা অবজারভেশন পাচ্ছি। আবার এখান থেকে দেখতে পাচ্ছি যে কোন জায়গাতে আমার ডেটার আধিক্য বেশি, কম বা বেশি। কিছু জায়গা হচ্ছে এখানের মধ্যে আধিক্য খুব বেশি, এই জায়গা হচ্ছে ডেটার আধিক্য কম, বিকজ এটা ছড়াই গেছে। তো অনেক ধরনের এরকম অবজারভেশন দেখে আমরা ভিজুয়ালাইজ করে খুব সহজেই আমরা পরবর্তী স্টেপ গুলো নিতে পারি, যেটা আমার জন্য নেওয়াটা ইজি হয়ে যাবে। এটা কিন্তু যদি আমি ডেটা সায়েন্সের বা অ্যালগরিদম ইউজ না করি, হয়তো আমি এক্সেলও করতে পারবো। আপনারা জিজ্ঞেস করতে বলতে পারেন যে ভাই এক্সেলও তো এই ধরনের আমি গ্রাফ তৈরি করতে পারি, বাট এক্সেলের গ্রাফে আমি যেভাবে এটাকে ভিজুয়ালাইজ করবো, তার থেকে আমি যখন মানে মেশিন লার্নিং অ্যালগরিদম, আইদার ইট ক্যান বি ইউজিং পাইথন অর আর, তখন কিন্তু আমার জন্য এগুলোকে অ্যানালাইজ করা আরো বেশি ইজি হয়ে যাবে, আরো বেশি এফেক্টিভ হবে। সো এই এফেক্টিভনেস এর কারণে কিন্তু আসলে এক্সেলটাকে আস্তে আস্তে মানুষজন অবসোলেট করে ধীরে ধীরে তারা পাইথনের দিকে আগাচ্ছে বা আর এর দিকে আগাচ্ছে। এই পর্যন্ত আমি যা বললাম তাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে কি? আমি 2-3টা স্লাইড পর আপনাদেরকে জিজ্ঞেস করব। আমাকে বলতে পারেন মুখে, বা আপনারা লিখতে পারেন, লেখার দরকার না অবশ্য, আমি এখানের মধ্যে স্ক্রিনটা সরাসরি শেয়ার দিচ্ছি, তো ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে বুঝতে পারছি না। আমি যা যা বললাম এই ব্যাপারে কোনো প্রবলেম আছে, কোনো কোশ্চেন আছে কি? ওকে, না বুঝতে পারছি না। রাইট, থ্যাংক ইউ। এবার আমরা যদি একটু ডাটা সায়েন্সের যদি ডেফিনেশন চাই, ডেফিনেশনটা হচ্ছে এরকম: দ্য আর্ট অফ মেকিং মেশিনস, আমি মেশিনকে ইন্টেলিজেন্ট বানাচ্ছি উইদাউট এক্সপ্লিসিট প্রোগ্রামিং।
সো এখানে এক্সপ্লিসিট প্রোগ্রামিংটা আমি যেটা বলছি যে আমরা সিএস ব্যাকগ্রাউন্ডের অনেকেই আছেন এবং আরো অনেকে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা কাজ করেছেন, জাভা, সি প্লাস প্লাস বা পিএইচপি আর অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, জ্যাঙ্গো বা নোট জেএস বা সামথিং, এরকম অনেকগুলো আছে। সো ওইখানে আমি যেভাবে ডেটাগুলোকে অ্যানালাইসিস করতে পারি বা আমি মেশিনকে ইন্টেলিজেন্ট করানোর জন্য, তাকে শেখানোর জন্য আমি যেরকম কোড করা দরকার, সেগুলো হচ্ছে এক্সপ্লিসিট সেই প্রোগ্রামিং। সেই সকল এক্সপ্লিসিট প্রোগ্রামিং কে ইউজ না করে আমি যদি এটাকে মানে আমার সুবিধা মতন কিছু লাইব্রেরি ফাংশনের মাধ্যমে সহজে যদি আমি মেশিনকে শেখাতে পারি, এই শেখানোর কাজটা হচ্ছে ইটস অ্যান আর্ট অফ মেকিং মেশিন ইন্টেলিজেন্ট। এই ব্যাপারটা হচ্ছে ডেটা সায়েন্স। এখন এই ডেটা সায়েন্স হচ্ছে এমন একটা ফিল্ড যেখানে আমার কয়েকটা লার্নিং অ্যালগরিদম বা টেকনিক ইউজ করতে হয়। সো টেকনিক গুলো কিরকম, কয়েকটা স্টেপে যদি আমি ভাগ করি, যে এটা হচ্ছে এট ফার্স্ট কিছু টাস্ক কে শেখায়, এক্সিকিউট করে, এবং এটা হচ্ছে আমি টি দ্বারা প্রকাশ করলাম। সেই টাস্ক বিভিন্ন ধরনের হতে পারে, আইদার সেটা রিগ্রেশন অর ক্লাসিফিকেশন অ্যালগরিদম হতে পারে, এন্ড দেন ইমপ্রুভ দেয়ার পারফরমেন্স পি, অর্থাৎ মডেলের পারফরমেন্সটাকে ইমপ্রুভ করে। এমন না যে আমি একটা মডেল তৈরি করলাম সাথে সাথে এটা খুব ভালো কাজ করবে, ইটস নট লাইক দ্যাট। আমাকে ট্রায়াল এন্ড এররের মাধ্যমে আমার অ্যালগরিদম এবং আমার ডেটা দুইটাকে সুন্দর মতো ব্যালেন্স করে ম্যাচ করে আমাকে আমার মডেলটা তৈরি করতে হবে, অ্যালগরিদম তৈরি করতে হবে। একটা মডেল অ্যালগরিদম তৈরি করলাম, আমি বললাম যে ওকে ফাইন, আমার কাজ শেষ। বাট যখন আমি ডেটা দেবো, তখন ডেটা দেওয়ার পর দেখা যায় যে আমাকে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা মানে অ্যানালাইসিস করে দিচ্ছে, যেটা আসলে আমার জন্য ফিজিবল না। সো প্রবলেম মডেলও হতে পারে, প্রবলেম ডেটার মধ্যে হতে পারে। And then only experience, যেটা হচ্ছে ডেল্টা এক্সপেরিয়েন্স ফ্যাক্টর। ডেল্টা দ্বারা বোঝাচ্ছে যে আমি বাই দ্য টাইম আমি যখন এগুলোকে বারবার ট্রায়াল এন্ড এরর বা ডেটাগুলোকে যখন ট্রেনিং টেস্ট করব, তখন এই লার্নিং এক্সপেরিয়েন্সটা মেশিনকে আমি কিভাবে দিচ্ছি, কিভাবে শেখাচ্ছি, ওইটা ওই এক্সপেরিয়েন্সটাকে আমি কাজে লাগাবো পরবর্তীতে। সো দিজ আর থ্রি মেইন স্টেপস। আমি যদি এটাকে আরেকটু সুন্দর করে বলতে চাই, যে আমি এখানের মধ্যে ডেটা সায়েন্সটা আমার এখানে বলছে যে আমি মেশিনকে ইন্টেলিজেন্ট করবো উইদাউট এক্সপ্লিসিট প্রোগ্রামিং, এবং এটা করতে গিয়ে আমি তাকে প্রথমে কিছু টাস্ক দিব যে হ্যাঁ তুমি শিখো, তোমাকে এইভাবে করতে হবে, এই হচ্ছে ডেটা, এই হচ্ছে অ্যালগরিদম, এইভাবে তোমাকে আউটপুট আনতে হবে, which actually we know the results ইনিশিয়াল অবস্থা। ট্রেনিং ডেটা যেটা বলা, যেটা আমি টেস্ট করব, যদিও সেটার আনসার আমরা জানি, বাট টেস্ট করে তাকে বলবো না আনসারটা কি, আমি দেখবো তার আনসারটা কিরকম, তার পারফরমেন্সটা কিরকম আসে, এবং আমি আস্তে আস্তে ধীরে ধীরে সেটা মানে সেই মডেলটাকে ইমপ্রুভ করবো, তার পারফরমেন্সটাকে ইমপ্রুভ করবো উইথ সাম এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে আমার ডেটা সায়েন্সের বেসিক ডেফিনেশন। এখন আমি যদি পরের স্লাইডে যাই, যে অনেকে হয়তো চিন্তা করতে পারে ডেটা সায়েন্সটা আমি আসলে কিভাবে শুরু করবো, কোত্থেকে শুরু করবো, ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং, অল অফ দিস এগুলো কি আসলে একই জিনিস কিনা, মানে ডেটা সায়েন্স কি মেশিন লার্নিং কি ডেটা সায়েন্স? নো, অ্যাকচুয়ালি এই জিনিসটা তা না। ব্যাপারটা হচ্ছে এরকম, যারা আমি ডেটা সায়েন্সটাকে যদি মাঝখানে রাখি, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, এখানে অনেকগুলো এরিয়া আছে, আরো অনেক এরিয়া আছে। মানে আমি এখানে চাইলে এআই ঢুকাতে পারতাম, ডিপ লার্নিং ঢুকাতে পারতাম, আরো অনেকগুলো এরিয়া আছে। বাট আমার কোর্সের জন্য যতটুকু যে জিনিসটা এখন বোঝা উচিত, আমি সেই ততটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সো এখানে আমি যদি এটাকে ক্লকওয়াইজ যদি দেখি, এট ফার্স্ট ক্লকওয়াইজ চিন্তা করলে আসি আমরা স্ট্যাটিস্টিক্যাল মডেলিং। আমি স্ট্যাটিস্টিক্যাল মডেলিং কি, সিম্পলি স্ট্যাটিস্টিক্যাল যেই মেথড গুলো আছে, যে সকল থিওরাম গুলো আছে, লেটস সে বায়াস থিওরাম, এন্ড তারপর আছে যেটা আপনার নাইট বায়াস বলে থাকি আমরা, তারপর আরো অন্যান্য যে সকল ডিস্ট্রিবিউশন আছে, ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে আপনার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলেন বা পজিটিভ ডিস্ট্রিবিউশন বলেন, এই যে ডিস্ট্রিবিউশন গুলো থাকে, সরি হাতের লেখা আমার একটু খারাপ, এই সকল স্ট্যাটিস্টিক্যাল মডেলিং গুলোকে আমরা ইউজ করি কোথায়? ডেটা সায়েন্সে। বা আমি যদি অল্টারনেটিভ বলি যে ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশনে এই সকল এরিয়ার মধ্যে একটা এরিয়া হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মডেলিং। দেন আসি আমরা সায়েন্টিফিক মেথডস। সায়েন্টিফিক মেথডস গুলো কি? সায়েন্টিফিক মেথডস গুলো হচ্ছে যেমন আপনার র্যান্ডম ফরেস্ট, দেন হচ্ছে ডিসিশন ট্রি, তারপর হচ্ছে আপনার রিগ্রেশন, বা আপনার খুবই হাইলি যে সকল মেথড গুলো আছে বা যে সকল অ্যালগরিদম না সরি যে সকল থিওরাম গুলো আছে, লাইক ফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স, কেমিস্ট্রি বা অন্যান্য যে সকল পিওর সায়েন্সের যে সকল মেথড গুলো আছে বা যে ইকুয়েশন গুলো আছে, সেইগুলোকে আমরা চাইলে বিভিন্ন লাইব্রেরি ফাংশনের মাধ্যমে ইউজ করতে পারি কোথায়? ডেটা সায়েন্সে। এরপর আসলে রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন। এখন রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনে আমি সবচেয়ে মানে
সহজ যে এক্সাম্পলটা দিই সেটা হচ্ছে ফেসবুক। ফেসবুকের মার্কেট প্লেসে আমরা কি দেখি যে আমি ফেসবুকের আমি শুধুমাত্র গুগলে সার্চ করলাম জাস্ট আমি টি শার্ট কিনবো বা আমি জিন্স কিনবো, আপনি দেখবেন কিছুক্ষণ পরে ফেসবুকে আপনি রিলোড করবেন, আবার যখন আপনি ইয়া করবেন ব্রাউজ করবেন নেক্সট টাইম, কিছুক্ষণের মধ্যে দেখবেন যে আপনাকে বিভিন্ন সাজেশন দিচ্ছে, আপনি কোথেকে টি শার্ট কিনবেন, কোথেকে জিন্স কিনবেন, কাপড় কোথেকে কিনবেন, কোন ব্র্যান্ড ভালো বা কে কোথায় ডিসকাউন্ট দিচ্ছে। আপনি কিন্তু গুগলে সার্চ করছেন, বাট ফেসবুক এইটা সাথে সাথে নিয়ে ফেলছে। এখন এখানে কি কাজ করতেছে এই যে ফেসবুকে অ্যালগরিদম এমন ভাবে তারা ডেভেলপ করছে যে আপনি যেটাই সার্চ করবেন একদম হিউম্যান টু হিউম্যান, পারসন টু পারসন, আমি যেটা সার্চ করছি এই মুহূর্তে আপনি হয়তো সেটা এই মুহূর্তে সার্চ করছেন না, আপনি অন্য কিছু সার্চ করছেন, বাট ফেসবুক একদম পারসন টু পারসন ধরে তার সার্চ ক্রাইটেরিয়ার উপর বেস করে তাকে বিভিন্ন সাজেশন দিচ্ছে, তাকে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন শপ বা বিভিন্ন অফার, ডিল, ডিসকাউন্ট এগুলো আপনার সামনে হাজির করতেছে। সো এই যে রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন আমরা যে ফেসবুকের যে একটা ইউজটা দেখতেছি, এটা কিন্তু আমরা মূলত ওই ডেটা সায়েন্স থেকে কিন্তু আসতেছে। প্রচুর ডেটা ফেসবুকের কাছে আছে, ফেসবুক প্রত্যেকে ইন্ডিভিজুয়াল হিস্ট্রি জানে, কে কোনটা সার্চ করছে বা কে কোন জিনিসটা দেখতেছে, ওই হিসাবে কিন্তু সেভাবে সাজেশন দেয়। লেটস সে আমি লাস্ট ইয়ারে একবার হচ্ছে মানে আমার ডিএসএলআর হচ্ছে আমার ডিএসএলআর যেটা ছিল ওটা আমি সেল করবো, একটা রিজন আমি সেল করে নতুন একটা কিনবো। তা আমি জাস্ট হচ্ছে একটু সেল কোথায় করব, মানে কোথায় বিক্রি হয়, কোথায় কেনাকাটা হয়, আমি একটু সার্চ করলাম, সাথে সাথে দেখলাম যে কিছুক্ষণ পরে ফেসবুকে আমাকে বলতেছে কিছু কিছু গ্রুপ যারা বাংলাদেশে সেল এন্ড বাই করতেছে। তো আমি আমার আলাদা করে ফেসবুকে সার্চ বারে গিয়ে বাংলাদেশে যে সকল গ্রুপগুলোতে ডিএসএলআর বাই এন্ড সেল হয় বা হাত বদল হয় বা এরকম কিছু হয়, এই ধরনের গ্রুপ আমার খোঁজার কোনো প্রয়োজন ছিল না, তারা অলরেডি আমাকে সাজেশন দিচ্ছে। এটা আমরা মোটামুটি প্রায় সবাই বুঝি। ডেটা রিসার্চের ক্ষেত্রে যদি আমরা দেখি যে ডেটা রিসার্চে কি হয়, অনেক ধরনের রিসার্চ হচ্ছে ডেটা। আপনি যদি মেডিকেল সেক্টরের কথা বলেন তো মেডিকেল সেক্টরে প্রচুর ডেটা বা ওটার প্যাথোলজি রিপোর্ট বলেন বা আপনার কি বলে এটাকে ইসিজি, ইকো বা অন্যান্য যে সকল যে রিপোর্ট গুলো আছে, আপনার ইউরিন স্টুলের যে ধরনের বা যে সকল রিপোর্ট গুলো থাকে সেগুলো হচ্ছে প্রিভিয়াসলি বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করে বিভিন্ন ধরনের ডেটা নিয়ে তারা দেখে যে কোন ধরনের ভ্যালুর জন্য কোন ধরনের ভ্যালুগুলো মানে ম্যাচ করে, এবং সেখান থেকে তারা ক্রস ম্যাচ করে নতুন নতুন ধরনের কিছু ড্রাগসও তৈরি করে বা হচ্ছে কি বলে এটাকে যে আপনাকে আপনাকে প্রেসক্রাইব করে নতুন কিছু কি বলে মেডিসিন। তো এই যে ডেটা রিসার্চের কাজ চলতেছে, এটা কিন্তু আমি এই ডেটা সায়েন্স দিয়ে আমি অ্যাপ্লাই করতে পারছি। দেন আসেন মেশিন লার্নিং। এখন এই মেশিন লার্নিংটা এই সকল এরিয়াতে যেগুলো বললাম স্ট্যাটিস্টিক্যাল মডেলিং বা সায়েন্টিফিক মেথড সবগুলোর সাথেই কম বেশি কানেক্টেড। বাট আমি মেশিন লার্নিং এটাকে আলাদা করে কেন লিখলাম যে মেশিন লার্নিং হচ্ছে এইটা একটা ডিফারেন্ট একটা জনরা, ডিফারেন্ট একটা এরিয়া, এবং এই এরিয়াটার মূল কাজ হচ্ছে আমি মেশিনকে শেখাবো। আর মেশিনকে আমি কিভাবে শেখাবো, এমন ভাবে তাকে কিছু ট্রেন এন্ড টেস্টের মাধ্যমে ডেটা দিয়ে আমি আমার অ্যালগরিদমে তাকে শেখাবো এমন ভাবে যে নেক্সট টাইম যদি আমি কোনো ধরনের কোনো নতুন ডেটা আমি এখানে ইনপুট দেই, সে আমাকে আমার ডিজায়ার আউটপুটটা দেখাবে। লাইক ফর এক্সাম্পল যে আমি যদি মেডিকেল সেক্টরের কথা বলি, তাহলে আমার কাছে প্রিভিয়াসলি প্রচুর ডেটা আছে যে সকল ডেটায় রোগীর বডির বিভিন্ন ধরনের ব্লাড প্রেশার, সুগার বা হচ্ছে তার কি বলে যে অন্যান্য যে সকল প্যারামিটারস আছে এই মুহূর্তে মাথায় আসছে না, সেগুলোর উপর ভিত্তি করে কোন একজন রোগী তার লেটস সে তার ক্যান্সার বা তার হচ্ছে ডায়াবেটিস আছে কিনা বা পসিবল কবে হইতে পারে বা এই রেটে গেলে মানে সে যেভাবে লাইফ লিড করতেছে এইভাবে গেলে কোন এক সময় তার ওবেসিটির কারণে ডায়াবেটিস হইতে পারে আজ থেকে 2 বছর বা 3 বছর পরে, সেটাও প্রেডিকশন করে মেশিন লার্নিং বলে দিবে যে আপনি যদি এইভাবে খাওয়া দাওয়া করেন তাহলে একটা সময় গিয়ে লেটস সে আজকে এই রিপোর্টের ভিত্তিতে আগামী 2 বছর পরে বা 2 বছর 3 মাস পরে আপনার ডায়াবেটিস ধরা পড়বে, এটা কনফার্ম। কিভাবে সেটা বের করলো, এই প্রেডিকশনটা করলো, সেটা এই টোটালি হচ্ছে প্রিভিয়াস ডেটার উপর ভিত্তি করে তাকে শেখানো যে এই ধরনের ভ্যালুগুলো যখন আসবে বা এরকম ভাবে রেটে একটা নির্দিষ্ট সময় পরে কি বলে যে এই ধরনের যে আউটকাম গুলো আসে বা যে রেজাল্ট গুলো আসে, এবং তার ভিত্তিতে একজন পজিটিভ মানে তার ডায়াবেটিস হয়েছে সেটা হচ্ছে পজিটিভ রেজাল্ট, সেটার ডিউরেশন কত সেটাও যদি আমি এখানের মধ্যে একটা প্যারামিটার হিসেবে অ্যালগরিদম ইউজ করি, তাহলে সে আমাকে বলবে যে হ্যাঁ কোন একটা সময় এইভাবে যদি আপনি যান তাহলে একটা সময় কি আপনার ক্যান্সার ধরা পড়তে পারে বা আপনার অন্য কোনো কমপ্লিকেশন আসতে পারে, ডায়াবেটিস হতে পারে।
এটা হচ্ছে আমি মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন। আমি মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনটা আমি ডেটা সায়েন্সে সরাসরি এখানে ইউজ করতে পারবো। এন্ড আমি এখানে অন্যান্য যে সকল যে ডোমেইন গুলো আছে, যেটা আমি ইঞ্জিনিয়ারিং বলি, নন ইঞ্জিনিয়ারিং বলি, বা মেডিকেল বলি, বা বিজনেস বলি, বা যেই অংশগুলোকে বলি, সাইটগুলোকে সে এখানে অ্যাড করতে পারে, সেখানে কোলাবোরেট করতে পারে। লাস্ট হচ্ছে ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশনটা কি? আমি একটু আগে আপনাদেরকে কয়েকটা ফিগার দেখালাম যে ভিজুয়ালাইজেশন করে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি ঘটনা কোন দিকে যাচ্ছে, কোন ট্রেন্ডে যাচ্ছে, ট্রেন্ডটা আপওয়ার্ড কিনা, ডাউনওয়ার্ড কিনা, ট্রেন্ডটা আজকে এক্সপোনেনশিয়াল হারে বাড়তেছে কিনা, ট্রেন্ডটা আপ ডাউন হচ্ছে কিনা, মাঝখানে কোনো গ্যাপ হচ্ছে কিনা, মাঝখানে কোনো ড্রপ হলো কিনা। লাইক ফর এক্সাম্পল, আমি রিসেন্টলি একটা পেপার নিয়ে কাজ করতেছিলাম, সেখানে হচ্ছে আর্থকুয়েক যদি হয় তাহলে সেক্ষেত্রে ওই ওয়ার্ল্ড ওয়াইড মানে কোন একটা জায়গা, কোন একটা সিটি, সেখানে ওইখানে সার্ভিস বা অন্যান্য যে সকল ড্যামেজ গুলো, বিল্ডিং ড্যামেজ বা ফ্যাটালিটি, মর্টালিটি রেট, সেটা কতটুকু ড্রপ করতে পারে। একটা সাউন্ড হলো। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন? মানে কোনো প্রবলেম হচ্ছে না তো বুঝতে? শুনতে পাচ্ছেন, রাইট? আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে নাকি স্ক্রিনে চলে গেছে? হ্যাঁ, শিওর, বলেন। আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। এটা হচ্ছে যে মেশিন লার্নিং যে বিষয়টা আছে, আর যারা হচ্ছে সিএস ব্যাকগ্রাউন্ড থেকে না, আমাদের তো মেইনলি আমরা পার্সিউ করবো মেশিন লার্নিং এর ক্ষেত্রে, কারণ হচ্ছে আমাদের যে অ্যালগরিদম বা ইনভেন্টাল সায়েন্স, পোর্শন সায়েন্স থেকে মেশিন লার্নিং লাগে। মেশিনের বিষয়টা কিন্তু এরকম যে কাইন্ড অফ মডেলিং তৈরি করে দেওয়া, প্রতিবার যখন ডাটা ইনপুট করতে চেষ্টা হচ্ছে মানে ওই ডাটা ডিসিজে রিজাল্ট আউটপুট বের করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সিমিলার টু দ্যাট। আপনি যেটা বললেন যে মেশিন লার্নিং কাজটা হচ্ছে এরকম সিমিলার। আপনি একটা মডেল তৈরি করলেন, আপনি একটা অ্যালগরিদম জেনারেট করলেন, আপনি বললেন যে এইখানে এইভাবে প্যারামিটার দিলে এই ইকুয়েশন থেকে এরকম আউটপুট আসবে। এখন আপনি এটার মধ্যে ডেটা দিলেন, ডেটা দেওয়ার পরে সেই ডেটা ওই সেম প্যারামিটারের উপর ভিত্তি করে সে আপনাকে নতুন একটা আউটপুট দিবে। এখন এই আউটপুটটা যখন আপনাকে দিবে, সেই আউটপুটটার মানে এফিসিয়েন্সি কতটুকু, বা সেই আউটপুটটা আসলে কতটুকু ফিজিবল, বা অন্যান্য স্ট্যাটিস্টিক্যাল যে বিভিন্ন অ্যানালিসিস গুলো আছে, লাইক এটা আর স্কোয়ার কত, এটা হচ্ছে পি ভ্যালু কত, এটা হাইপোথিসিস টেস্টিং করা যায়, আর অন্যান্য বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টেস্টিং বা অ্যানালিসিস করে আপনি এখন বলতে পারবেন যে এই ডেটাটা আপনার জন্য কতটুকু ফিজিবল, বা এই ধরনের সেম ডেটা যদি পরবর্তীতে আসে তাহলে আপনার অ্যালগরিদম ওইরকম ভাবে তার পারফরমেন্স দিতে পারবে কিনা। এই ব্যাপারটা আপনি মেশিন লার্নিং এর মাধ্যমে আপনি নিজে কনফার্ম হলেন, এবং আপনি অ্যালগরিদম তৈরি করে আপনি মেশিনকে বুঝালেন যে হ্যাঁ, তোমাকে আমি যখন আমি এই ধরনের ডেটা দিব তখন তুমি কিন্তু আমার এই ধরনের ডিজায়ার আউটপুট তোমাকে দিতে হবে, না দিতে পারলে তোমার খবর আছে। তখন বুঝতে হবে যে আমার ডেটা সমস্যা আর না হলে আমার অ্যালগরিদমের সমস্যা। এখানে কি আপনি প্রেডিকশন ডাটা প্রেডিকশন দেখাবেন? হ্যাঁ, আমি এখানে তা দেখাবো। আর এখানে কি মেশিন লার্নিং এর প্রেডিকশন, যেটা আমরা বলি আর কি, যেটা ধরেন হ্যাঁ, আমার এখানে একটা দুইটা এরকম প্রজেক্ট আছে, সেটা আমি দেখাবো। আচ্ছা, তাহলে আমরা এই স্লাইড নিয়ে অনেক কথা বলছি, আমরা একটু পরের স্লাইডে চলে যাচ্ছি। এটা হচ্ছে মানে অনেকে আমাকে বলে যে ভাইয়া, আমি মেশিন লার্নিং এটা তো শুধুমাত্র সিএস ব্যাকগ্রাউন্ডের জন্য, নন সিএস বা নন ইঞ্জিনিয়ারিং কাজে লাগবে কিনা, তাদের জন্য এই স্লাইডটা। আমার মনে হয় যে এখানে যারা আছেন, যারা এই মুহূর্তে কতজন, 16-17 জন আছেন, আমি ধরে নিচ্ছি যে আপনাদের এখানের মধ্যে কয়েকজন কেউ কেউ আছেন যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডে। সো আমি ওই পার্সপেক্টিভে একটা ছোট্ট এক্সাম্পল বলতে যাচ্ছি। এটা হচ্ছে একটা মার্কেটিং ডিপার্টমেন্ট, এবং এই ডিপার্টমেন্টে ইনিশিয়াল অবস্থায় যে ব্যক্তি, যে একজন এক্সিকিউটিভ কাজ করছেন, আমি ধরে নিলাম ওই ব্যক্তিটা সে ট্র্যাডিশনাল রিসার্চ যখন করেন, এবং যখন সে হচ্ছে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল যে র ডেটা গুলোকে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করেন, এক্সেল হোক বা অন্য কিছুতে হোক, তখন আমি এই পার্সনটা যখন সে মার্কেটিং এর কাজ করে, বা সেই কোন একটা প্রোডাক্ট বাজারে কি পরিমাণ আছে, কি পরিমাণ সেটা বিক্রি হচ্ছে, মানুষজনের ফিডব্যাক কি, সেটা রেটিং কত, সেটা কিরকম ভাবে ওটার সেল হচ্ছে, এটার সাপ্লাই চেনটা কিরকম, আর অন্যান্য এটা মার্কেটিং করতে গেলে কাস্টমার সেগমেন্টটা কিরকম হবে, কাস্টমারের রেঞ্জ কিরকম হবে, মেল কোন রেঞ্জের হবে, ফিমেলদের জন্য নাকি মেলদের জন্য নাকি বাচ্চাদের জন্য, কাদের জন্য আসলে আমি এই ফোকাস করবো আমার প্রোডাক্টটা সেল করার জন্য। যখন সে স্ট্যাটিস্টিক্যালকে ইউজ করে, তখন আমরা সেটা বলি যে ট্র্যাডিশনাল রিসার্চ সে করছে।
এখন ওই ব্যক্তি যদি এখন চিন্তা করে যে আমি ট্র্যাডিশনাল ওয়েতে যাব না, আমি কোডিং এর মাধ্যমে যাব, যখন সে কোড করে ওই সেম ডেটাকে অ্যানালাইসিস করবে, তখন আমরা তাকে বলি ডেটা ইঞ্জিনিয়ার। তখন সে মার্কেটিং এর পার্সন হয়েও সে একজন ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে তাকে বলতে পারে, বিকজ সে কোডটাকে কোডিং এর মাধ্যমে তার যে অ্যাক্টিভিটি, তাকে তার বস যে কাজটা অ্যাসাইন করছে সেই কাজটা সে করতে পারতেছে। এখন কথা হচ্ছে, যখন এই মার্কেটিং এর পার্সন সে যখন এই কোডিং এবং স্ট্যাটিস্টিক দুইটাকেই সে ভালোভাবে ধরতে পারবে, নিতে পারবে, এবং সে যখন এই দুইটাকেই অ্যাপ্লাই করতে যাবে, তখন এটা চলে যাবে মেশিন লার্নিং আন্ডারে। তখন সে অ্যাকচুয়ালি মেশিন লার্নিং এর মডেল সে ইউজ করতেছে। সো আমি এটা বললাম এই কারণে যে একজন ইন্ডিভিজুয়াল মার্কেটিং এর পার্সন সে চাইলে মেশিন লার্নিংটাকে ইউজ করতে পারবে বা ডেটা সায়েন্সটাকে সে ইউজ করতে পারবে। হাউ? যখন সে স্ট্যাটিস্টিক্স এবং কোডিং এই দুটোর উপর তার দখল আসবে, তখন কিন্তু সে খুব সহজেই ডেটা সায়েন্সের ছায়াতলে চলে আসতে পারবে, বা ওই কি বলে তার যে স্কিলটা, সেই স্কিলটা সে ডেভেলপ করতে পারবে। সো দিস আর মেনি অপশনস উই হ্যাভ রাইট নাও। সো এটা যে কোনো জায়গায়, যে কোনো সেক্টরের ক্ষেত্রে, যে কোনো ধরনের পার্সনের ক্ষেত্রে, সেটা মানে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে হোক, যেটা আপনার বিজনেসের ক্ষেত্রে হোক, যে কোনো জায়গায় হোক, এটা কাজে লাগবে। এবার আসি, এটা হচ্ছে একজন ভদ্রলোক, তার নাম হচ্ছে গুইডো ভেন রসুম। উনি হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফার্স্ট ক্রিয়েট করছেন। উনি একজন ডাচ প্রোগ্রামার, 1956-এ উনি জন্মগ্রহণ করছেন। এবং আমরা দেখবেন যে পাইথনের মধ্যে একটা ওই লোগো দেখি, সাপের মতো একটা লোগো। সো আমরা মনে করি যে পাইথন যে সাপটা আছে, ওই সাপটা দিয়ে হয়তো তার নাম, মানে ওই রকম ভাবে নাম রাখা হয়েছে। বাট অ্যাকচুয়ালি এই লোকটা যে রুসম, সে তার একজন ফেভারিট কমেডিয়ান ছিল মন্টি পাইথন। সে ওখান থেকে আসলে সেই পাইথন নামটা সে অ্যাকচুয়ালি পিক করছে। তো তার প্রথম পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইনিশিয়াল অবস্থায় ছিল প্রোগ্রাম এবিসি নামে, পরবর্তীতে সেটা পাইথন নাম হয়েছে। এবং এই পাইথনটাকে সে ওয়ার্ল্ড ওয়াইড এবং মানে ওপেন ফর অল সে করছে 1999-এ, কম্পিউটার প্রোগ্রামিং ফর এভরিবডি একটা প্রপোজালের মাধ্যমে। তার আগে সে এটা তৈরি করছে, বাট সেটা হচ্ছে কাস্টমাইজ ওয়েতে প্রাইভেট সেক্টরে ইউজ হতো, বাট এটা ওপেনলি সে সবার সামনে সব ক্ষেত্রে ইউজের জন্য উনি এটা সাজেস্ট করছেন 1999-এ। উনি গুগলে কাজ করছেন, ড্রপ বক্সে কাজ করছেন, মাইক্রোসফটে কাজ করছেন, এবং উনি রিটায়ারমেন্টে করার পরে তারপরও মাইক্রোসফটে তাকে জোর করে ধরে নিয়ে আসছে যে ভাই আপনি থাকেন, আপনি থাকলে আমার লাভ হবে। তো এই মুহূর্তে সে এখন টিল নাও সে মাইক্রোসফটের ডেভেলপার ডিভিশনে কাজ করতেছে। এই হচ্ছে তার শর্ট ডেসক্রিপশন। আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবো, মানে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কে তৈরি করছে তার ব্যাপারে একটু জানা জরুরি ছিল, জানলে ভালো আর কি। এই ভদ্রলোককে জানা সম্পর্কে, এই ভদ্রলোকের ব্যাপারে জানা উচিত। এনিওয়েজ, এখন আমরা একটু ডিপে যাই, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ ডেটা সায়েন্স। ডেটা সায়েন্সের কি কি অ্যাপ্লিকেশন সেটা যদি আমরা একটু দেখি, এখানে অনেকগুলো সেক্টর আছে। মানে আমি ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশন, এর আগে আমি যেটা বলছিলাম যে এর আগে সাইটটা ছিল ডেটা সায়েন্সের, আমি কোথায় কোথায় কিভাবে, মানে ওটা টাইপ গুলো আমি বলছিলাম, বাট ওটা হচ্ছে এক ধরনের টাইপ, প্রকারভেদ। আর আমি যদি অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন অনেক ক্ষেত্রে হতে পারে। এখন আমি একটু ক্লকওয়াইজ ওয়েতে যদি একটু চিন্তা করি, যে ব্যাংকিং এবং ফিনান্সে এটার হিউজ পরিমাণে একটা অ্যাপ্লিকেশন আছে। লাইক স্টক মার্কেটের ক্ষেত্রে প্রিভিয়াস স্টক প্রাইসের উপর ভিত্তি করে প্রেডিকশন করা হয়, বা কোনো একটা কোম্পানিতে আপনি ইনভেস্ট করবেন, ইনভেস্টর হিসেবে আপনি যখন থাকবেন, তখন আপনার আসলে মানে প্রিভিয়াস ইনফরমেশন বা প্রিভিয়াস ডেটার উপর ভিত্তি করে অন্যান্য কোম্পানির সাথে কম্পেয়ার করে আপনি ডিসিশন নিতে পারেন যে আপনি এখানে ইনভেস্ট করবেন কি করবেন না, বা করলেও কত পার্সেন্ট আপনি আপনার ওয়েলথের বা আপনার যে মানে টাকা পয়সা আছে কত পার্সেন্ট টাকা পয়সা আপনি এখানে দিবেন। বা ফাইন্যান্সের ক্ষেত্রে হচ্ছে আপনার আরো অন্যান্য কিছু আছে, যেমন হচ্ছে ব্যাংকিং সেক্টরেও আমি এখানে ইউজ করতে পারি। দেন আসি হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং এর কথা আমি একটু আগে বললাম, যে আপনি একটা জিনিস সার্চ করলেন গুগলে, সেটা ফেসবুকে সরাসরি চলে আসলো। আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই, সেটা হচ্ছে এরকম যে আপনি ওই যে সকল ওয়েবসাইট গুলোর ব্যাকগ্রাউন্ডে মূলত মেশিন লার্নিং অ্যালগরিদম ইউজ করা হয়, এখনকার সময় অনেকেই এটা ইউজ করে। সেটা হচ্ছে এরকম যে আপনি কোন একটা অনলাইন শপ, আপনি সেখান থেকে কোনো একটা আইটেম কিনলেন, কেনার পর আপনি এটা চেক আউট করবেন, অনলাইন কার্ডে আপনাকে দেখাবে, কিছুক্ষণ পরে আপনাকে আবার সাজেস্ট করবে যে এই টাইপের আরো কিছু আইটেম আপনার সামনে আছে বা আমাদের কালেকশনে আছে, আমাদের স্টকে আছে, আপনি চাইলে এগুলোও দেখতে পারেন। মানে ইটস এ কাইন্ড অফ লাইক, মানে বলতে গেলে যে একই কালারের অন্য ডিজাইন বা একই ডিজাইনের অন্য কালার, ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনাকে আরো কিছু ভ্যারাইটি এখানে দেখাবে।
তা আপনি যদি চান তাহলে সেগুলো আরো এক্সপ্লোর করতে পারেন, অথবা আপনি বলেন যে না ভাই আমার দরকার নেই, আমি জাস্ট চেক আউট করে বের হয়ে যাবো। আপনি জাস্ট পেমেন্ট করে, অনলাইনে পেমেন্ট করে বা বিকাশে পেমেন্ট করে আপনি আপনার কাজ শেষ করে দিলেন, আপনাকে কয়েকদিন পরে সেটা ডেলিভারি করে দিল। সো এই যে আপনাকে সাজেশন করার ব্যাপারটা, এটা হচ্ছে এক ধরনের প্রেডিকশন অ্যালগরিদম, যে আপনাকে সাজেস্ট করবে আপনি এই টাইপের মানে টি শার্ট কিনলেন, এইরকম কালার, এরকম ডিজাইন, বা লেটস সে আপনি সাইজ এক্সেল, তাহলে তারা হচ্ছে ওই অ্যালগরিদম থেকে আপনাকে ওই সকল রিলেভেন্ট টি শার্টের ছবি আপনাকে দেখাবে। না আপনি যেটা, যদি আপনি কালো মেরুন কালার পছন্দ করেন তাহলে আপনাকে অন্য কালার দেখাবে না, কালো মেরুনের কাছাকাছি কালার, ওইভাবে এটাকে অ্যালগরিদম তৈরি করা হয়েছে যে ওই কালারের কাছাকাছি কালার কি কি আছে সেটার জন্য আলাদা কলাম আছে, সেটার জন্য আলাদা ভ্যালু আছে, ওখান থেকে অ্যানালাইসিস করে আপনাকে স্পেসিফিকলি ওই টাইপের ড্রেসগুলো সামনে আপনাকে দেখাবে বা সাজেস্ট করবে। অ্যামাজনের ক্ষেত্রে এটা ইউজ হয়। অ্যামাজনের এক্সাম্পলটা আমি কয়েকদিন আগে একটা আমার পোস্টে দিয়েছিলাম। আচ্ছা, তারপর আসি নেক্সট জেনারেশন টেক। নেক্সট জেনারেশন টেক আমরা জানি যে আপনার ভিআর আছে, ড্রোন আছে। এই ধরনের টেকনোলজির ক্ষেত্রে কি হয় যে ড্রোনের কথা যদি বলি, যে আগে হতো কি ওই ড্রোন হচ্ছে আমি জাস্ট ব্যাটারি চালিত যে আমার রিমোট থাকে, রিমোট দিয়ে আমি দেখতাম ড্রোন উঠলো নামলো। এখন সেগুলো সব অটোমেটেড হয়ে গেছে, এবং অটোমেটেড এমন ভাবে হয়ে গেছে যে ড্রোনটা যখন যাবে একটা জায়গা থেকে অন্য জায়গায়, তখন মাঝখানে যদি কোনো বাধা আসে, লাইক কোনো একটা গাছ আসলো বা কোনো একটা পাহাড় পর্বত, একটু এলিভেশন আছে, আপ ডাউন আছে, ড্রোন ওইভাবে সে আপ ডাউন আপ করবে, আবার ডাউন হবে, ওইভাবে সে উপরে উঠবে, উপরে নামবে। সো যাই হোক, এরকম কিছু নেক্সট জেনারেশন টেকনোলজি সামনে যখন আসে তখন এইভাবে আর কি তাকে শেখানো হয় যে সামনে যখন এরকম, লাইক আপনি গাড়ির ক্ষেত্রে টেসলা অথবা অন্য যে কোনো মানে সেলফ ড্রাইভেন যে কারগুলো আছে, রাস্তা যখন যাচ্ছে তখন একটা বাঘ যখন হবে ডান দিকে অথবা বাম দিকে, তখন সে জানে যে কতটুকু দূরত্বে গিয়ে সে বাঘটা নিতে হবে, কত অ্যাঙ্গেলে বাঘ নিতে হবে, এবং সেই সময় তাকে তার স্পিডটা কতটুকু কমাতে হবে। এই পুরো জিনিসটা অ্যানালাইসিস করে যখন আমি করি, তখন এখানে আসলে একটা হিউজ মানে খুবই কমপ্লেক্স অ্যালগরিদমের প্রয়োজন হয়, যেটা ডেটা সায়েন্সের মাধ্যমে আমরা করতে পারি। এন্ড দেন আসে আমরা সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন তো অলরেডি কথা বললাম, এটার নতুন রিপিট না করি। হেলথ কেয়ারের কথা আমি বললাম। সিকিউরিটি ক্ষেত্রে হয়, সিকিউরিটি ক্ষেত্রে ডেটা সিকিউরিটির ক্ষেত্রে প্রচুর ইউজ হয়। মানে ডেটা সিকিউর করার জন্য পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আই মিন ডেটা সায়েন্সের যে অ্যাপ্লিকেশন অনেক ক্ষেত্রে আছে, এটা একটা ডিটেলসে গেলাম না। তো এখন অলরেডি কয়টা বাজে? 7:51। আমরা শুরু করেছি 7:05 বা 6-এর দিকে। এই স্লাইডটা মনে হয় আমি দেখানো শুরু করছি 7:10 থেকে। এনিওয়েজ, আরো কিছু জিনিস আছে। আমরা এবার আসলে আমাদের মূল যে কোর্স, এই কোর্সের ওভারভিউটা সম্পর্কে একটু জেনে নিই। এতক্ষণ তো আমরা অনেক কথা বললাম ডেটা সায়েন্স নিয়ে বা ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশন নিয়ে। এখন আমরা আসলে দেখি যে আসলে আমাদের এই কোর্সের মধ্যে, বা আমি এখানে অ্যাজ এ পার্সন হিসেবে আমি এখানে কি কি সার্ভিস দিচ্ছি আপনাদের, বা আমি আপনাদেরকে কি কি দেখাবো। সো এখানে কোর্স ডিউরেশন হচ্ছে 2 months। এটা অলরেডি আপনারা জানেন, এটা দেওয়া আছে ওই অ্যাডভার্টাইজমেন্টে এবং গ্রুপে আমি এটা বলছি। উইকলি 2টা করে ক্লাস হবে, 16টা ক্লাস, এবং ক্লাসের ডিউরেশন হচ্ছে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা, তার থেকে কম 5-10 মিনিট কম হতে পারে, 5-10 মিনিট বেশি হতে পারে, বাট অন এভারেজ 1.5 ঘন্টা ক্লাস। সো ক্লাসের ডেটা হচ্ছে মানডে এন্ড ওয়েডনেসডে। আমার অন্য যে শিডিউল গুলো আছে সেই শিডিউলের সাথে আসলে ম্যাচ করাটা খুব ডিফিকাল্ট। এই সময়টা, এই স্লটটা আমার কাছে এই মুহূর্তে ফাঁকা আছে। সোমবার এবং বুধবার রাত্রে বলতে সন্ধ্যার পরে, এই 7:30 থেকে রাত 9টা পর্যন্ত। তারপরে অবশ্য 9:30 থেকে আমার অন্য ব্যাচ, অন্য ইয়ে আছে। যাই হোক, ওই জন্য আমার হচ্ছে 7:30 থেকে 9টা পর্যন্ত যে টাইম স্লটটা, এই টাইম স্লটটাতে আমরা ক্লাস করব। এন্ড নেক্সট হচ্ছে এখানে কতজন? 14 জন, 15 জন আছেন। আচ্ছা, ওকে। নেক্সট হচ্ছে এই ক্লাসটা অবশ্যই রেকর্ডেড হবে। ইভেন আজকে যে ক্লাসটা আমি নিচ্ছি ওরিয়েন্টেশন, এই ক্লাসটাও রেকর্ডেড হবে। এবং আপনারা যারা এই মুহূর্তে আছে লাইভ, তারা তো দেখতেই পাচ্ছেন, বাট যারা মিস করে গেছেন তাও কোনো সমস্যা নেই, রেকর্ড হচ্ছে। এটা আমি মেবি আজকে রাতে 10টা-11টার দিকে গ্রুপে একটা লিংক দিয়ে দিই। এন্ড দেন ফেসবুক চ্যাট গ্রুপ। এখন এই মুহূর্তে টেম্পোরারি যে গ্রুপটা আছে, যেখানে সবাই জয়েন করছে, র্যান্ডমলি জয়েন করছে। আপনারা দেখছেন, আপনারা অনেকে আমি জয়েন করাইছি, অনেকে আগে থেকে জয়েন করে আসেন, প্রায় 25-26 জনের মতো আছেন এই মুহূর্তে। সো এটা হচ্ছে এই মুহূর্তে ফ্রি, যারা যারা এই মুহূর্তে আছেন, বা পরবর্তীতে যখন তারা পেইডে চলে যাবেন, আমি তখন তাদেরকে নিয়ে আলাদা একটা পেইড গ্রুপ, মানে একটা প্রাইভেট গ্রুপ আমি তৈরি করব। এবং সেইখানে এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন আমরা বিভিন্ন কোড করব, বিভিন্ন প্রোগ্রাম করব, বিভিন্ন প্রবলেম সলভ করব, তখন ডিসকাশন গুলো ওই চ্যাট গ্রুপের মধ্যে হবে।
আর পসিবল ডিফিকাল্টিস অনলাইন ক্লাসের মধ্যে দুইটা ডিফিকাল্টিস মেইনলি হয়, এক হচ্ছে লোডশেডিং আর দুই হচ্ছে পুর ইন্টারনেট কানেকশন। তো আজকে যে ক্লাসটা আমি নিচ্ছি এই সময়ে হঠাৎ করে স্ক্রিন চলে যাওয়া বা আমার কথা কেটে কেটে আসা এই ধরনের প্রবলেম কি এখন পর্যন্ত যারা আছেন তারা ফেস করছে? জি ভাই। মানে প্রবলেম হয়েছে না মাঝখানে একটু, যে আমার কথা শুনতে একটু হালকা একটু হয়তো মিস হয়ে গেছে বা রিপিট করতে হয়েছে কথা মাঝে মাঝে কেটে কেটে? আচ্ছা, সেটা হচ্ছে ওই ইন্টারনেট কানেকশন মাঝে মাঝে যদি হালকা হালকা ড্রপ হয়, এটা হতে পারে, এটা পসিবল একটা ডিফিকাল্ট অনলাইন ক্লাসে, এটা খুব স্বাভাবিক। যখন এই ধরনের কোনো প্রবলেম হবে দরকার হলে আমি সেটা আবার রিপিট করে বলবো, আমার রিপিট করে বলতে কোনো সমস্যা নেই। আর যদি দেখি যে কোনো কারণে লোডশেডিং হয়ে গেছে বা ইন্টারনেট কানেকশন চলে গেছে, তাহলে সরাসরি আমি গ্রুপে জয়েন করে আমি গ্রুপে কথা বলবো বা গ্রুপে জানাবো। দরকার হলে আমরা 2-3 মিনিট 5 মিনিট বা 10 মিনিট ওয়েট করবো। ইন কেস যদি খুব ওয়ার্স্ট কেস সিনারিও ঘটে যে ওই দিন আমরা কোন একটা সার্টেন দিন 1.5 ঘন্টা ক্লাসের মধ্যে আধা ঘন্টা নেওয়ার পরে আর নিতেই পারলাম না, তার মানে কিন্তু এই না যে বাকি 1 ঘন্টার ক্লাসটা আমরা মিস করে গেছি, তা কিন্তু না। আমরা ওইখানে পজ দিব, পজ দিয়ে নেক্সট ক্লাস যখন হবে তখন ওইখান থেকে আমরা শুরু করবো। দ্যাট মিনস আমাদের এই কোর্স মেটেরিয়ালসে যা যা আছে সেটা কোনো কিছু মিস যাবে না। হয়তো আমরা পজ দিতে পারি, পজ দিয়ে পরে নেক্সট ক্লাসে আমরা যেখানে থেকে শেষ করেছিলাম ওখান থেকে আমরা শুরু করতে পারি। এটা খুব একটা প্রবলেম হবে না আশা করি। যদি ইনকেস এমন হয় যে মানে 16টা ক্লাসের যে আমার টোটাল লেকচার মেটেরিয়ালস তাতে আমি কভার করতে পারছি না এই মাঝখানে 2-1 দিনের প্রবলেমের কারণে, আমি দরকার হলে 1টা বা 2টা ক্লাস এক্সট্রা নেব। বাট যেহেতু এটা আমি কোর্স নিচ্ছি, আই ক্যান প্রমিস ইউ দ্যাট যে পুরো কোর্সের সিলেবাস বা পুরোটা কন্টিনিউ করে শেষ করবই। সেটার জন্য যদি 2টা ক্লাস বেশি লাগে লাগুক, আমার কোনো সমস্যা নেই। And next স্লাইডটা হচ্ছে একটু ফানি একটা স্লাইড। আমি আজকে বিকালে যেটা অ্যাড করছি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে why this course is good enough for you. So এটা হচ্ছে আপনার দামে কম মানে ভালো, এটা কাকুলি ফার্নিচারের মতো। যদিও এটা হচ্ছে খুব ফানি একটা আমি আসলে এটা কেন দিলাম মানে এটা জাস্ট বোঝানোর জন্য। যেটা হচ্ছে এরকম যে আমাদের এখানে যে কোর্স মেটেরিয়াল আমরা দিচ্ছি বা যেই প্রাইসে দিচ্ছি, আমার মনে হয় না যে সেম কোর্স মেটেরিয়াল আপনি অন্য জায়গায় হয়তো এই মানে বা এই প্রাইস আপনি পাবেন। আরো অনেক প্ল্যাটফর্ম আছে তারা হয়তো তারা এই সিমিলার টাইপের বা তার থেকে ভালো বা তার থেকে খারাপ অনেক কিছু দেখাচ্ছে বা অনেক কিছু শেখাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে প্রাইস রেঞ্জটা অনেক বেশি, 5,000, 10,000, 15,000 এর মতো। সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যে একটু মডারেট প্রাইসে, একটু ডিসেন্ট প্রাইসে যেন বেস্ট সার্ভিস আপনাদেরকে দিতে পারি। গ্র্যাড বাংকার এই জিনিসটা সবসময় চেষ্টা করে, এবং সেটা শুধুমাত্র এই কোর্সের জন্য না, গ্র্যাড বাংকারে যে আরো অন্যান্য কোর্স যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে। এনিওয়েজ, লেটস বি সিরিয়াস, একটু ফান করলাম। সো আমি একটু সিরিয়াস কথাবার্তা একটু বলে নিই। সেটা হচ্ছে এই ব্যাচের সাইজ হচ্ছে লিমিটেড। আমি সাধারণত প্রতিটা ব্যাচের ম্যাক্সিমাম 14-15 জনের মতো নেই। সো এটা আমি বললাম এই কারণে যে লাস্ট আমি যে মানে ওরিয়েন্টেশন ক্লাসটা নিয়েছিলাম সেখানের মধ্যে স্টুডেন্ট ছিল আরো বেশি, প্রায় 38 বা 40 মতো লাইভ তারা ছিল। তো তখন দেখা যাচ্ছে যে ওখান থেকে 14 জনের ব্যাচ প্রথমে তৈরি হয়ে গেছে এবং পরে আরো 6-7 জন 8 জন বাকি ছিল। পরে তাদেরকে আমি পরে আবার একটু ওয়েট করতে বলছি। তারপর 2 সপ্তাহ পর যখন আবার বাকি আরো 10-12 জন হয়ে গেছে তখন আমি নেক্সট আরেকটা শিডিউলে সেকেন্ড ব্যাচটা শুরু করছি। সো আমি ওই জিনিসটা আর কি একটু রিমাইন্ড করে দিতে চাই যে এখানে যারা আছেন এই মুহূর্তে বা পরবর্তীতে আমি যখন ভিডিওটা দেবো যারা পরে দেখবেন, যে যদি ব্যাচ সাইজটা 14-15 জনের মতো হয়ে যায় তাহলে আমি ওখানে ওইটা ব্যাচের গেট ক্লোজ করে দিব। এবং তারপর যদি কেউ থাকে যে তারা আসলে করতে চায়, কন্টিনিউ করতে চায় বা বাকি কোর্স বা ক্লাসগুলো করতে চায়, তখন হয়তো তাদেরকে একটু ওয়েট করতে হইতে পারে যে তারা অ্যাকচুয়ালি পরবর্তীতে কি করবে, যে যখন আমার আবার ব্যাচ যখন 12-15 জন হবে তখন আমি তাদেরকে জানাবো। বা যারা এখন টেম্পোরারি গ্রুপে আছে, মানে প্রসেসটা হচ্ছে এরকম যে ধরেন এখানের মধ্যে আপনারা আছেন কথা 20 জন। এখন এর মধ্যে আপনারা বললেন যে ওকে ফাইন আমরা করবো, এখন আপনারা পেমেন্ট করলেন, আমি আপনাদের জন্য সিট বরাদ্দ করলাম বা আপনাদেরকে আমি আলাদা একটা গ্রুপে নিলাম, সেখানে অ্যাড করতে 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 12-13 জন হয়ে গেল। আমি বললাম যে আমি অ্যাড করবো না, বাট আপনারা আরো 4-5 জন থেকে গেলেন, তারা বললেন যে করতে চাচ্ছে।
তখন আসলে আমার কিছু করার থাকবে না, তখন আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই টেম্পোরারি গ্রুপের মধ্যেই ওয়েট করেন। যখন আরো আমাকে যখন কনফার্ম করবে বাকি আরো 10-12 জন বা 13 জন, তখন আমি আস্তে আস্তে আপনাদের এখান থেকে শিফট করে সেকেন্ড আরেকটা ব্যাচের শিডিউলে আপনাদেরকে অ্যাড করে নিব। অথবা আপনারা যদি চান তাহলে সেক্ষেত্রে নেক্সট ব্যাচের জন্য আপনারা সিট বুক করে নিতে পারেন। সেক্ষেত্রে অ্যাডভান্স পেমেন্ট করে 50% অ্যাডভান্স পেমেন্ট করলে আমি তখন এটা আগে থেকে আপনাদেরকে অ্যাড করে নিব। ওকে, দেন আসি আরেকটা ইস্যু। হ্যালো, আচ্ছা, দেন আসি, একটু কথা ছিল ভাই। হ্যাঁ শিওর বলেন। আমরা যদি এটা কি করা যায় কিনা, যদি 17 people একটা ব্যাচে টিম হয়ে গেছে, সেক্ষেত্রে ইকুয়ালি ডিভাইড করে দুটা ব্যাচ কনকারেন্টলি চালানো যায় কিনা? কারণ অ্যাকচুয়ালি হ্যাঁ মানে তখন আমি বলতেছেন যে বলতে চাচ্ছেন তখন আর কি 8 জন 7 জন করে নেওয়ার জন্য। হ্যাঁ জি ভাই, হচ্ছে যে অ্যাকচুয়ালি টাইমের একটা প্রেশার তো আমি যদি অবশ্যই অবভিয়াসলি যে চিন্তা করি সেক্ষেত্রে আমি অবাক ওয়েট করাটা আমার জন্য বা 3 মাস ওয়েট করাটা না 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 2 মাস কেন হবে? আর 2 মাস কেন হবে? মানে আমি আমাদের এখানে ব্যাচ, আমি যেটা ব্যাচটা নিচ্ছি সেটা প্রতি মাসে আমি একটা করে ব্যাচ রেডি হয় আমার। সো আমি যে স্টোরিটা বললাম আগের ব্যাচে, আগের যেটা ব্যাচে, এটা কিন্তু রমজানের সময় ছিল, তখন রমজানের একটা অফার ছিল, ওই রমজানে কিন্তু ওই ব্যাচটা তৈরি হয়েছে, মানে ওই দুইটা ব্যাচ তৈরি হয়েছে। এটা কিন্তু 1 মাস ঈদের পরে কিন্তু 1 সপ্তাহ হয় নাই। সো 2 মাস কিন্তু ওয়েট করার প্রয়োজন নেই। আর আমার অন্য যে স্লট আছে সেই স্লটটা খালি হলে আমি ওই স্লটের জন্য আবার অফার করব, নেক্সট ব্যাচের জন্য আমি অফার করব। সো আপনাকে 2 মাস ওয়েট করতে হবে না, মানে আপনি অ্যাট বেস্ট হয়তো আপনাকে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ ওয়েট করতে হতে পারে, এর বেশি হবেই না। বিকজ আমার এখন এই মুহূর্তে যেই মানে একদম এন্ড মোমেন্টের যে ব্যাচটা আছে, এই ব্যাচটা আগামী মাসের 7 তারিখে বা 8 তারিখে শেষ হবে। তখন ওই স্লটের জন্য আমি আরেকটা নেক্সট ব্যাচের জন্য আমি অফার দেব। ওকে, আচ্ছা, এখন আরেকটা হচ্ছে যে লাইফ টাইম স্টুডেন্টশিপ। এটা হচ্ছে গ্র্যাড বাংকার এই অফারটা দেয় যে কেউ যদি একটা কোর্স কমপ্লিট করে ফেলে, তারপর যদি চায় যে আমি আবার কোর্সটা করব বা আমি আবার রিপিট করব, তাহলে সে রিপিট করতে পারে, বাট ওটা স্পেসিফিক কোর্সের জন্য, যে কোর্সগুলো সেম কোর্সের জন্য, তখন তার জন্য কোনো ফি দিতে হবে না, এক্সট্রা কোনো ফি দিতে হবে না। আপনি যদি কোনো একটা ফ্রেন্ড আপনার কাউকে পরিচিতকে রেফার করেন তাহলে আপনি 10% ডিসকাউন্ট পাবেন, বাট অবভিয়াসলি দ্যাট শুড বি বিফোর স্টার্টিং দ্য ক্লাস। মানে ক্লাস শুরুর আগে আপনাকে, ক্লাস শুরু হলেও তখন আসলে ওই ডিসকাউন্টটা কাজে হবে না, কারণ তখন আর কি পেমেন্ট বা অন্যান্য সবকিছু ব্যাচ কমপ্লিট হয়ে যাবে, রেডি হয়ে যাবে। তো যেটা করতে হবে সেটা আগেই করতে হবে। যেমন আমার এখানের মধ্যে আজকে এখানে আছে কিনা, ও আচ্ছা আছে, তো নাফি আছে। তো নাফি হচ্ছে একজনকে রেফার করছে, মানে সেই কারণে নাফি 10% ডিসকাউন্ট পাবে। এটা আমি ওই চ্যাট বক্সে লিখছিলাম, আমি আজকে এটা বলে দিচ্ছি, বাট আমি চাচ্ছি যে যেগুলো আপনাদের মাঝে পুরোপুরি ক্লিয়ার থাকে। আই ওয়ান্ট টু বি অনেস্ট উইথ ইউ এভরি টাইম। সো এই জিনিসটা আপনারা করতে পারেন। And Grad Banca provides no discount for the courses because আমি অলরেডি বলছি যে অলরেডি এটা একটা ডিসেন্ট প্রাইস আমরা দিচ্ছি, এর মধ্যে আবার কোনো ধরনের ডিসকাউন্ট আমরা আসলে দিতে পারতেছি না। হ্যাঁ, কিছু ডিসকাউন্ট ছিল সেটা রমজান উপলক্ষে, বাট এখন আপনি সেই ডিসকাউন্টটা নাই। হয়তো সামনে যদি কোনো একটা অকেশন উপলক্ষে যদি গ্র্যাড বাংকার অফার করে, তখন সেক্ষেত্রে ওটা করা যাবে। আর ডিসকাউন্টের ক্ষেত্রে আমি এজ এ পার্সন আসলে এক্ষেত্রে কোনোভাবেই লায়াবল না, বা এটার সাথে আমি কোনোভাবে কানেক্টেড না। এটা কমপ্লিটলি গ্র্যাড বাংকার এই পুরো জিনিসটা দেখে। আর লাস্ট হচ্ছে যে এই সিলেবাসটা 3 বার রিভাইজ হচ্ছে। এই সিলেবাসটা যখন আমি ফার্স্ট তৈরি করি লাস্ট ইয়ারের নভেম্বর মাসে, আজকে এখন হচ্ছে মে মাসের কয় তারিখ? আজকে মে মাসের 23 তারিখ। সো এর মাঝখানে আমি 3 বার রিভাইজ করছি বেসড অন স্টুডেন্টস ফিডব্যাক। মানে স্টুডেন্টদের বিভিন্ন ফিডব্যাক থাকে যে আচ্ছা ভাইয়া এইভাবে না করলে ওইভাবে করলে হয়, আপনি এরকম ডেটা সেট নিয়ে কাজ করতে পারেন, বা আপনার আপনি অমুক একটা অ্যালগরিদম নিয়ে একটু দেখেন আমাদেরকে, হ্যাঁ, বা হচ্ছে এই টার্মগুলো আমাদের জন্য একটু ডিফিকাল্ট, আপনি চেঞ্জ করে অন্য কিছু দেখান আমাদেরকে। সো আমার হাতে যেহেতু মানে রিসোর্স বা আমি যেভাবে শেখাতে চাইলে আমি 3 মাস 4 মাস ধরে একটা ফুল কোর্স নিতে পারি। মানে ইউনিভার্সিটি যেমন 3K কোর্স নেয়, আই এম কোয়াইট ক্যাপেবল অফ ডুইং দ্যাট কোর্স ইন এ সেমিস্টার। বাট যেহেতু আমরা চাচ্ছি এটা মানে শর্ট টাইমের মধ্যে আপনাদেরকে স্পেসিফিক কিছু জিনিস শেখানোর জন্য, সেজন্য আমি এটাকে 3 বার রিভাইজ করছি। এবং 3 বার রিভাইজ করার পরে আমি আপনাদেরকে আরেকটা মানে অনেস্ট কথা বলি, সত্যি কথা বলি, সেটা হচ্ছে আমার ইউএসএ তে মানে পরিচিত ভাই আছেন, ওনার ওয়াইফ এই মানে ডেটা সায়েন্সে উনি একদম খুব ভালো, এবং উনি আসলে
মানে ওনার মাস্টার্সটা ওটার উপরে, উনি এখন অ্যামাজনে জব করেন। সো আমি ভাইয়ের ওয়াইফকে দিয়ে আমি এই পুরো যেই আমার কোর্স মেটেরিয়াল সেটাকে তাকে রিভাইজ করাইছি, এবং উনি আমাকে আরো কিছু সাজেশন দিচ্ছেন যে এটা বাদ দিতে ওইটা অ্যাড করতে। তো 3বার রিভাইজ হওয়ার পরে এটা একটা স্ট্যান্ডার্ড এসে পৌঁছেছে। তারপরে যদি প্রয়োজন হয় আমি সেটাকে আবার রিভাইজ করবো, মানে এটা আর কি আপনাদের জানার সুবিধার জন্য আমি এটাকে বলে দিলাম। এবার আসি কি কি মেটেরিয়ালস। আমি অলরেডি আপনাদেরকে মেবি 3 দিন আগে গ্রুপে লিখছিলাম, বাট আমি একটু মুখে বলে দিই। এখানে 6টা মডিউল আছে। সো ফার্স্ট মডিউলটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেহেতু আমি এটা বলছিলাম এটা একদম 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 বেসিক লেভেলের থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত, যারা একদম রুট লেভেল থেকে শুরু করতে চান, যাদের প্রোগ্রামিং এর কোনো নলেজ নাই বললেই চলে, তাদের জন্য এটা একটা মাস্ট কোর্স। মানে আপনি এটা নিতে পারেন, এই কোর্সটা করতে পারেন। বাট যারা যারা অলরেডি সেলস ব্যাকগ্রাউন্ড আছে, আমি শুরুতে কিন্তু সেলস ব্যাকগ্রাউন্ডের কথা বলছিলাম, এই কারণে বলছিলাম যে তাদের কাছে এটা মনে হতে পারে যে এইগুলো তো আমি, তাই না, এগুলো তো শেখার কি আছে। বাট সেই জন্য আমি চাচ্ছি যে এই ব্যাপারটা ক্লিয়ার থাকার জন্য যে আমি এখানে কি কি আপনাদের করাবো। তো ফার্স্ট হচ্ছে বিভিন্ন একদম বেসিক পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 3টা ক্লাস নিয়ে হবে, যেখানে আমি ভেরিয়েবলস, ডেটা টাইপস, অপারেটরস, স্ট্রিং, লিস্ট, মেথডস, ডিকশনারিজ, ফর লুপ, ইফ এলস, হোয়াইল লুপ, ব্রেক, লিস্ট কম্পারিজন, টুপল, ফাংশন, আর্গুমেন্ট, ব্লা 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 ব্লা, অনেক কিছু এখানের মধ্যে আছে। এটা মডিউল 1 এ চলে যাবে 3টা ক্লাসে। নেক্সট হচ্ছে ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। এটা 2টা ক্লাস। এটা শুরুর দিকে ছিল না, বাট পরে আমি এটা অ্যাড করছি। এটা ফার্স্ট রিভাইজ হওয়ার পরে আমি এটা পরে অ্যাড করছি, এবং এখানের মধ্যে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মেথডস, মিন, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, টি টেস্ট, পি ভ্যালু, আর স্কয়ার ভ্যালু, প্রবাবিলিটি থিওরিজ, কন্ডিশনাল প্রবাবিলিটিস, হাইপোথিসিস টেস্টিং, যেগুলো আমার ডেটা সায়েন্সে একদম বেসিক রুট লেভেলের কিছু কমন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আমার প্রয়োজন হয় ডেটাকে বোঝার জন্য, ডেটাকে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য। সো এই জিনিসটা আপনাদেরকে আমি শেখাবো। নেক্সট হচ্ছে, বাই দ্য ওয়ে, আমার কথা শুনতে পাচ্ছেন তো? মানে আপনি দেখতে পাচ্ছেন তো জিনিসগুলো প্রত্যেকটা? ওকে। সো এবার আসি আমরা মডিউল 3 তে। মডিউল 3 তে হচ্ছে ইন্ট্রোডাকশন টু পান্ডাস এন্ড লাইব্রেরি, একটা ক্লাস। এখানে আমি ডাটা ইনপুট, আউটপুট, ডাটা ফ্রেম, সিরিজ, অ্যারে, কাস্টমাইজেশন, এই প্রত্যেকটা জিনিস, হাউ টু ম্যানিপুলেট ডাটা, হাউ টু কি বলে এটাকে, হাউ টু ক্লাস্টার ইউ ডাটা অথবা হাউ টু ফিল্টার ইউ ডেটা, এই জিনিসগুলো আমি আপনাদেরকে ওই ক্লাসে দেখাবো। নেক্সট হচ্ছে মডিউল 4, এটা হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন। এটার জন্য 3টা ক্লাস, এবং 3টা ক্লাস না, এটার জন্য আসলে আড়াইটা ক্লাসই হয়ে যায়। আমি চেষ্টা করবো এটা আড়াইটা ক্লাস বা 2টা ক্লাসের মধ্যে নেওয়ার জন্য, বাট আমি জাস্ট 3টা ক্লাস দিয়ে রাখছি, রাউন্ড ফিগার হিসেবে রাখছি, বাট 3টা ক্লাস আসলে প্রয়োজন পড়ে না। এখানে আমি ম্যাটপ্লটলিব এর লাইব্রেরি নিয়ে আলোচনা করবো, হিস্টোগ্রাম, স্ক্যাটার প্লট, বার প্লট, স্ট্যাক প্লট, পাই প্লট, কাস্টমাইজিং গ্রাফ, টেবিল, এক্সিস, গ্রিড, কালার, স্টাইল, সাবপ্লট, মানে মাল্টিপল প্লট। একটা প্লটের ভিতরে আপনি দেখবেন যে অনেক সময় বিভিন্ন নিউজ পেপার বা বিভিন্ন মুভিতে বা বিভিন্ন জায়গায় দেখবেন যে একটা প্লটের, একটা গ্রাফের মধ্যে 3-4টা প্লট থাকে, এবং সেখানে কম্পারিজন করা যায়। ওই জিনিসগুলো আমি দেখাবো আপনাদেরকে 3D ইনক্লুডিং 3D প্লটস। এন্ড দেন আমরা আসবো মূল আমাদের অংশে, ইন্ট্রোডাকশন টু রিগ্রেশন এন্ড নাইভ বায়াস। এটা হচ্ছে মেশিন লার্নিং এর একদম বেসিক লেভেলের, মানে যেটা না হলেই হয় না। ওই জিনিসটা না শিখলে, আপনি যদি বলেন যে আমি মেশিন লার্নিং শিখছি, আপনাকে সবার আগে জিজ্ঞেস করবো যে ভাই রিগ্রেশনটা কিভাবে করে, সেটা একটু বলেন। রিগ্রেশনে কি ধরনের, কয় ধরনের রিগ্রেশন থাকে, এবং নাইভ বায়াস অ্যালগরিদম কিভাবে কাজ করে, এটা জানাটা খুব জরুরি। না হলে আপনি যদি বলেন যে আমি এটা ছাড়া মেশিন লার্নিং এর কোর্স করছি, আপনাকে মানুষজন ধরে পিটাবে, ধরে মারবে, কি শেখাবে, উল্টা আমরা এসে মারতে পারে যে আমি কি শেখাচ্ছি। সো এটা জানাটা খুব জরুরি। এখানে মধ্যে বায়াসন থিওরাম, লিনিয়ার রিগ্রেশন, নন লিনিয়ার রিগ্রেশন বা পলিনোমিয়াল রিগ্রেশন, মাল্টিভেরিয়েট রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, এই পার্টটা আমি শেষ করব 3টা ক্লাসে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ওই মডিউল 4 এর পর থেকে কিন্তু আসলে ঝামেলা শুরু হচ্ছে, মানে মূল জিনিসগুলো আসতেছে, এবং সেগুলো একটু ডিফিকাল্ট হবে, আরো বেশ ডিফিকাল্ট হবে আস্তে আস্তে। এন্ড লাস্ট মডিউলটা হচ্ছে 4টা ক্লাস নিয়ে, বা ইচ্ছা করলে সেটা আমি 5টা ক্লাসও নিতে পারি যদি সুবিধা থাকে, যদি সুযোগ থাকে। আমি চেষ্টা করবো যে পুরো জিনিসটা আপনাদের কাছে জিনিসগুলো মানে বোঝানোর জন্য। ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং, সুপারভাইজড এন্ড আনসুপারভাইজড লার্নিং, ট্রেনিং টেস্ট ডেটা, কে-মিনস ক্লাস্টারিং, কে-মিনস ভ্যালিডেশন, ডিসিশন ট্রিজ, এনসেম্বল লার্নিং, KNN এন্ড ক্রস ভ্যালিডেশন। এবং এই মডিউলগুলোর মধ্যে কয়েকটা মডিউলে হয়তো থিওরিটিক্যাল কিছু ব্যাকগ্রাউন্ড আমি শেখাবো, তার জন্য কিছু পিপিটি স্লাইড থাকবে, এবং সেগুলো আমি আপনাদেরকে টাইম টু টাইম আপনাদেরকে আপডেট করব, আপনাদেরকে সেগুলো দিব। আর যে কোডগুলো, যে কোডটা আমি ক্লাসের মধ্যে করাবো, .py ফাইলের যে কোড থাকবে, প্রতিটা ক্লাসের পরে সেই কোডটা আপনাদেরকে আমি দিয়ে দিব। প্লাস সেই ক্লাসটা তো রেকর্ড হবে, সেই রেকর্ডেড ফাইলটাও দিয়ে দেবো। মানে আমি আমার নিজের কাছে কোনো কিছু রাখবো না, আমি বলতে গেলে আমি একদম পুরো বিলিয়ে দিচ্ছি সবকিছু, যতদূর আমার পক্ষে করা পসিবল।
এই পর্যন্ত আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা আমাকে বলতে পারেন? হ্যাঁ, শিওর। সুপারভাইজিং আনসুপারভাইজড লার্নিং হিসেবে বলবেন, কারণ হচ্ছে মেশিন লার্নিং ক্ষেত্রে ফর এক্সাম্পল সুপারভাইজ আমরা নেটওয়ার্কিং বা হ্যাঁ। দুই এক লাইনে দুই এক লাইনে এটা তো অনেক বড় জিনিস, দুই এক লাইনে বলাটা খুব ডিফিকাল্ট। জানি বড় জানি জাস্ট একটা আইডিয়া। আচ্ছা। বা দুটা লাইনে ওকে, আচ্ছা ঠিক আছে, আমি বলি। সুপারভাইজ লার্নিংটা হচ্ছে কি, লেভেল ডেটা, টাইটেল থাকবে ডেটার, এবং ওই ডেটার আপনি আউটকামও জানেন, মানে আপনি যেটা বের করতে চাচ্ছেন, যেই ভেরিয়েবলটা বের করতে চাচ্ছেন, যে আউটকাম বের করছেন, আপনি ওটা জানেন। আপনি ওই জানা জিনিসটাই আপনি মেশিনকে শেখাবেন, সেটা হচ্ছে সুপারভাইজ লার্নিং। আপনি সুপারভাইজ করতেছেন। আনসুপারভাইজ লার্নিং সুপারভাইজ আনসুপার বিষয়টা জানি না, আমি শুধুমাত্র মেশিন লার্নিং এর ক্ষেত্রে কানেকশনটা এই সম্বন্ধে আসলাম। আমি সুপারভাইজ ও আনসুপারভাইজ সম্বন্ধে বিষয়টা আপনি জানি না। তাহলে তো আই থিঙ্ক মেশিন লার্নিং এর সুপারভাইজিং আনসুপারভাইজিং মানে কেন কিভাবে ইউজ হচ্ছে এটা তো আপনার আসলে আই থিঙ্ক জানার কথা। জানি না, আমি জাস্ট ওই মেশিন লার্নিং এর অ্যালগরিদমের সাথে কানেকশনটা এক লাইন মেশিন লার্নিং এর অ্যালগরিদম বলতে কি, মেশিন লার্নিংটা মানে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, একদম বেসিক ভাগ যদি করি। একটা হচ্ছে সুপারভাইজ লার্নিং, একটা হচ্ছে আনসুপারভাইজ লার্নিং। হ্যাঁ, রেইনফোর্স লার্নিং আছে, সেটা আরেকটা ডিফারেন্ট শাখা, ওটা ডিপ লার্নিং এর শাখা, ওই দিন যেতে যাচ্ছি না। বাট মেশিন লার্নিং এর দুইটা ভাগ আছে, সুপারভাইজ এন্ড আনসুপারভাইজ। যেই সকল অ্যালগরিদমে আমার জানা ডেটা থাকবে, আমি যখন জানা ডেটার উপর বেস করে মেশিন লার্নিং অ্যালগরিদম জেনারেট করব, সেটা তো আমার সুপারভাইজ লার্নিং। আমি মেশিন লার্নিং এ আমি ওইভাবে অ্যালগরিদম সেট করব যে আমি এটা আউটকাম জানি, এটার কজ জানি, এটার ইফেক্টও জানি। বাট যখন আমার আনসুপারভাইজ লার্নিং থাকবে, তখন আমি জানি না, তখন আমি ওটাকে ক্লাস্টার ওয়াইজ ভাগ করব, আমি ওটাকে ক্লাসিফিকেশন করব। আনসুপারভাইজ লার্নিংটা হচ্ছে মূলত ক্লাসিফিকেশন লার্নিং এর মধ্যে পড়ে। আমি মেশিন লার্নিং এ যখন আমি ক্লাসিফিকেশন অ্যালগরিদম তৈরি করব, সেই ক্লাসিফিকেশন অ্যালগরিদমে আমি আনসুপারভাইজ লার্নিংটা ইউজ করতে পারবো। আমি বুঝতে পারছি? আচ্ছা, এবার আমরা কিছু পসিবল শিডিউলের দিকে তাকাই। তো সেটা হচ্ছে এরকম যে আমাদের যে ওরিয়েন্টেশন ক্লাসটা যেটা আজকে এই মুহূর্তে হচ্ছে, আজকে সানডে, আগামীকাল 7:30 থেকে 9টা পর্যন্ত, আগামীকাল সোমবার 24 তারিখ ফার্স্ট ফ্রি ক্লাসটা হবে। মানে এটা আমি হচ্ছে ফ্রি ক্লাসটা রাখতেছি। আজকে তো এখানে অলরেডি আপনারা 15-14 জন আছেন, আর যারা গ্রুপে বাকি আছেন, হয়তো অনেকে মিস করে ফেলছেন বা আসতে পারেন নাই, তাদের জন্য, তারা যেন জয়েন করতে পারেন, এই জন্য আমি ক্লাসের লিঙ্ক এবং ওই ফ্রি ক্লাসের ভিডিওটাও ওই গ্রুপে দিয়ে দিব। এটা আগামীকাল হবে, এবং তার 2 দিন পরে ওয়েডনেসডে, সেদিন আমি সেকেন্ড ফ্রি ক্লাস নেব। এই দুইটা ক্লাস সম্পূর্ণ ফ্রি, মানে আমাদের যে 16টা ক্লাসের মধ্যে 2টা ক্লাস আমি ফ্রি রাখতেছি। অ্যান্ড যারা এখানে এই মুহূর্তে আছেন, আমি জানি না যারা আছেন এর মধ্যে সবাই আমার ওই কি বলে টেম্পোরারি ফেসবুক গ্রুপে জয়েন করছেন কিনা আমি জানি না, বাট যদি না করে থাকেন তাহলে এই লিঙ্ক থেকে আপনারা নিতে পারেন। আমি একটা কাজ করি, আমাকে একটু 10 সেকেন্ড সময় দেন, আমি এইটা আপনাদেরকে কি বলে, আমি আপনাদেরকে ইনবক্স এখানের মধ্যে চ্যাটে লিখে দিই, তাহলে আপনার জন্য সুবিধা হবে। ওয়েট এ মিনিট, এটার লিঙ্কটা হচ্ছে রেজিস্ট্রেশন লিঙ্কটা। রেজিস্ট্রেশনটা করলে হবে কি, যে আমি জানতে পারবো যে আপনার নাম, আইডি, ফেসবুক আইডি সবকিছু, এবং তখন আমি আপনাকে কল দিয়ে, বা আমাদের কোনো একজন এমপ্লয়ি আপনাকে কল দিয়ে, তখন আপনাকে আমার যে গ্রুপটা আছে, যে টেম্পোরারি গ্রুপটা, সেখানে আপনাকে অ্যাড করবে, এবং সেখানে আপনারা শুধুমাত্র ফ্রি ক্লাসটা নিতে পারবেন। আমি বাইরে এই ফ্রি ক্লাসটা দিচ্ছি না, এই ফ্রি ক্লাসটা শুধুমাত্র সেই গ্রুপে যারা থাকবে তারা নিতে পারবেন। আমি অলরেডি আপনাদের এখানে যে গুগল মিটের চ্যাট বক্সটা আছে, সেখানে আমি রেজিস্ট্রেশন লিঙ্কটা দিয়ে দিচ্ছি। যারা যারা এখানে নাই, অনেকে হয়তো 2-1 আছেন, হয়তো যারা রেজিস্ট্রেশন এখনো করেন নাই, করে নেবেন। এবার আমি আবার চলে যাচ্ছি স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে আমি আপনাদেরকে, হ্যাঁ, পরের লাইনটা হচ্ছে আমি আপনাদেরকে টেম্পোরারি ফেসবুক গ্রুপে অ্যাড করে ফেলবো। এন্ড এই যে কনফার্মেশন বা পেমেন্টের যে ব্যাপারটা, 3000 টাকা যে পেমেন্টের ব্যাপারটা, এটা আপনাকে তারপরে যে শুক্রবার 28 মের মধ্যে আপনাকে এটা কনফার্ম করে দিতে হবে। আর পেমেন্টের গেটওয়েটা হচ্ছে এটা আমার নাম্বার 01717643264, এই নাম্বারটা হচ্ছে বিকাশ করা। আমি একটা কাজ করি, আমি এখানে একটু লিখে দিই,
যে পেমেন্ট নাম্বার 01717643264, এটা আমার নাম্বার সাকিব, এন্ড এটা হচ্ছে বিকাশ করা, ঠিক আছে তো? 0176432, ওকে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন আমি যখন দেখবো যে যারা আর কি ওই করবেন, এই ক্লাসটা করবে, এই কোর্সটা করবেন, যারা আগে দিয়ে দিবেন তাদেরকে আমি খুব ইজিলি আগে আগে পেইড গ্রুপে অ্যাড করে নিব, এবং করে নেওয়ার পরে আমি এটা লাস্ট হচ্ছে সানডের মধ্যে আমি এই ব্যাচটা যতজনই হবে, 10-12 জন 15 জন যতজন হবে, ম্যাক্সিমাম 15 জন, এর কম হইতে পারে, যেতটুকু হোক না কেন আমি সেটা সানডের মধ্যে ক্লোজ করে দিব। এবং ক্লোজ করার পরে ওই টেম্পোরারি গ্রুপটা আর অ্যাক্টিভ থাকবে না, বাট আমি এটা রাখবো, যদি কোনো কারণে কোনো নেক্সট শিডিউল দিতে হয় সেজন্য আমি সেটা রেখে দিব। বাট আমি পরবর্তী যতগুলো ক্লাস আছে সবগুলো ক্লাস শুধুমাত্র আমি ওই পেইড গ্রুপের মাধ্যমে নিব, এবং আপনারা যারা পেইড করবেন তাদের আপনাদের রেগুলার যে ইমেল অ্যাড্রেসটা সেটা আমাকে দিবেন। আমি যে ভিডিও বা যে ফাইল, যে গুগল ড্রাইভটা আপনাদেরকে শেয়ার দিব, সেই শেয়ারের মধ্যে শুধুমাত্র যারা পে করবে তাদের ইমেল অ্যাড্রেসটা আমি এখানে ইনপুট করব। আর যদি ইনকেস এমন হয় যে লাইক আমার এখানে 14 জন 15 জন হয়ে গেছে এবং আরো 4-5 জন আছেন ওয়েট করতেছেন, বা হয়তো আমাকে জানালেন আমার এদিকে হয়তো পেমেন্ট যারা করে ফেলছে তারা সিট বুক করে ফেলছে এবং ব্যাচ ক্লোজ হয়ে গেছে, তাদের নেক্সট অ্যানাউন্সমেন্টটা আমি আগামী মাস তো শেষ হয়েই যাচ্ছে, তাই না? নেক্সট জুনে মাসের ফার্স্ট উইকে আমি নেক্সট শিডিউলটা অ্যানাউন্সমেন্টটা করে দিব। তখন বাকি আরো নতুন যারা আসবে 5-6-7 জন যারা আসবে তাদেরকে নিয়ে, এক্সিস্টিং যারা বাকি থাকবে তাদেরকে নিয়ে আমি নেক্সট শিডিউলটা তৈরি করে ফেলবো। এখন পর্যন্ত যা যা বললাম তাদের কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে কি? লাইফটাইম যে ক্লাস স্টুডেন্ট বড় হয়েছে, এখানে যদি আমি প্রথম এই 16টা ক্লাসে না বুঝি, পরে কি এই ক্লাসটা পরে রিজয়েন করতে পারবো? হ্যাঁ পারবেন। আপনি মনে হয় পরে জয়েন করছেন, আমি এটা শুরুর দিকে আরেকটা স্লাইডে বলে দিছি যে আপনি যদি একবার পেমেন্ট করে ফেলেন তাহলে আপনি গার্ড বাংকারের লাইফ টাইম স্টুডেন্টশিপ পাবেন। দ্যাট মিন্স আপনি এটা কোর্স শেষ হওয়ার পরে যদি পরবর্তীতে কোনো কারণে আবার করতে চান ওই সেম কোর্স, তাহলে আপনি ফ্রিতে করতে পারবেন। আর আমাকে বললে হবে, আমি এটা আপনাকে জয়েন করায় নিব। এটা আমি এর আগে একটা স্লাইডে বলে ফেলছিলাম। হ্যাঁ, সো এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, 3000 টাকা পে কি? জি, হ্যাঁ বলেন। এই একসাথে পেমেন্ট করতে হবে? হ্যাঁ, এটা একসাথে পেমেন্ট করতে হবে এবং এখানে কোনো ডিসকাউন্ট নাই। না, যদি আমি কয়েকদিন পরে ওইটা নাই, ইনস্টলমেন্টটা নাই, ইনস্টলমেন্ট বা ডিসকাউন্ট এরকম কোনো অপশন নাই। ডিসকাউন্ট না পরে পে করলাম? না, ওইটাও নাই। আচ্ছা, তো ওকে, নেক্সট আসি আমরা কিছু কমন কোশ্চেন। এটা অনেকেই জিজ্ঞেস করে, আমি এগুলো জাস্ট নোট করে রাখি যে এই কোশ্চেনগুলো আনসারগুলো পরে দেব, একসাথে রেখে দিই। I am from business background. Can I learn Python? Yes, you can learn. আমি অলরেডি বিজনেস ব্যাকগ্রাউন্ডে আপনার পাইথন ল্যাঙ্গুয়েজে কিভাবে মেশিন লার্নিং আপনি ইউজ করবেন সেটা আমি অলরেডি দেখাই দিচ্ছি। I am new to programming. Can I learn Python? Yes, obviously. আমি একদম বেসিক লেভেল থেকে শেখাবো। তো আপনি একদম যদি প্রোগ্রামিং এ নতুন হন, কাঁচা হন, অ্যামেচার হন, বিগিনার হন, কোনো সমস্যা নেই। I do not have any knowledge about coding. Same answer. Yes, শিখতে পারবেন। I am weak in maths. হ্যাঁ, অনেকে আছেন যে ম্যাথ একটু ভয় পান, ম্যাথ অনেকে ভালো না, বাট পাইথনে শিখতে গেলে আপনাকে ম্যাথমেটিক্যাল নলেজ একদম ওইভাবে রাখতে হবে, তার কোনো প্রয়োজন নেই। কারণ পাইথনের সুবিধা হচ্ছে কি, কেন পাইথন সারা ওয়ার্ল্ড ওয়াইড এখন নাম্বার 1 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তার কারণটা আমি বলি। সেটা হচ্ছে পাইথনে ভুরি প্রচুর লাইব্রেরি ফাংশন আছে। আপনার যেই ম্যাথমেটিক্যাল ফাংশন আপনি করতে চান, যেই কাজটা করতে চান, ওই কাজের জন্য ডেডিকেটেড লাইব্রেরি তৈরি করা আছে। পাইথন ডেভেলপার ফোরাম ওয়ার্ল্ড ওয়াইড, যারা এটা নিয়ে কাজ করে, যারা ডেভেলপার, তারা নিত্য নতুন প্রতিদিন নতুন আপনার লাইব্রেরি আপডেট করতেছে। আপনি যে কাজটা করা দরকার, সেটা ম্যাথমেটিক্যাল ফাংশন হোক অথবা সায়েন্টিফিক কোন একটা ফাংশন হোক, আপনি খুব সহজেই লাইব্রেরি ফাংশন থেকে কল করে আপনি 1-2 লাইনের মধ্যে কোড করে ফেলতে পারবেন। যার কারণে পাইথন এত বেশি পপুলার। মানুষজন কেন পাইথন শিখতেছে এবং কেন তারা খুব সহজেই পাইথনকে অ্যাডপ্ট করতে পারতেছে, এই সুবিধাটার কারণে। এটা সবচেয়ে বড় একটা রিজন। Can I get support from mentor? আমার কাছ থেকে আপনি অবশ্যই সাপোর্ট পাবেন। ওই যে ফেসবুকের যে চ্যাট গ্রুপটা থাকবে পেইড স্টুডেন্টের জন্য, সেখানে কন্টিনিউয়াসলি আমি ঘুম খাওয়া বাদ দিয়ে, অন্য কাজ বাদ দিয়ে, বা যে সময় আমি অনলাইনে থাকি, আমি চেষ্টা করবো যে আপনাদের এই প্রবলেমগুলো আনসার দেওয়া। How does this course benefit me?
কারণ অলরেডি এখন এটা এই মুহূর্তে সবাই জানে যে এটা আসলে শেখাটা জরুরি। শিখে রাখলে ভালো, প্র্যাকটিস করে রাখলে ভালো। শেখাটাই শুধু হলো মূল কথা না, মূল কথা হচ্ছে আপনি এটা শেখার পরে প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার হাত পাকা হবে, আপনি তত ঝানু হবে। মানে এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য। মানে আমি আপনাদেরকে এখন এই মুহূর্তে শেখাচ্ছি, আমি জানি হাউ দিস ওয়ার্কস। আমি এখন এই মুহূর্তে ধুমধাম কোড করে ফেলতে পারবো 10, 20, 100 লাইনে। বাট যদি আমি 2-3 মাস যদি বসে থাকি, আমার হাত কিন্তু জমে যাবে বা আমার মাথা কাজ করবে না। আমি যখন চিন্তা করবো আচ্ছা কোন লজিক কি ফাংশন থেকে। সো ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস, কন্টিনিউয়াসলি প্র্যাকটিসের মধ্যে থাকতে হয়। ক্যান ইউ গাইজ গিভ মি এ জব? নেক্সট কোশ্চেন। না, আমি আসলে এই মুহূর্তে কোনো জব টব দিতে পারছি না, বাট এটা একটা গ্লুমি একটা এরিয়া, সামনে একটা ভালো প্রসপেক্ট আছে, এখন থেকে শিকার রাখাটা উচিত। এবং এই জবের ক্ষেত্রে নেক্সট স্লাইডে আমি আরো কিছু জিনিস দেখাবো, ছোট্ট একটা জিনিস। ইফ আই মিস দ্য লাইভ ক্লাস, আপনি যদি লাইভ ক্লাস মিস করে ফেলেন কোনো সমস্যা নেই, এটা রেকর্ডেড হবে এবং আপনি যারা পেইড স্টুডেন্ট থাকবে তারা শুধুমাত্র পরবর্তীটা পাবে। এই হচ্ছে কিছু কমন কোশ্চেন আপনাদের কাছ থেকে। বিগ ডাটার ক্ষেত্রে অলরেডি এখন বাজে 8টা 19 বাজে, তো বেশি দেরি করবো না। জাস্ট এই যে ফেসবুক, অ্যামাজন, গুগল তারা এখন বর্তমানে ইউজ করতেছে রেগুলার ডেটা সায়েন্সের ক্ষেত্রে। ডেটা সায়েন্সের প্রজেক্টে বিভিন্ন ধরনের রোল আছে। মানে অনেকে বলে যে আমি ডেটা সায়েন্স নিয়ে আমি কি জব করব, জবের নাম কি, জবের টাইটেল থাকতে হবে, তাই না? যে এক্সিকিউটিভ, জুনিয়র এক্সিকিউটিভ বা পিয়ন বা ড্রাইভার, কিছু একটা পোস্ট থাকবে। তো এখানের মধ্যে ডেটা সায়েন্সের যে সকল প্রজেক্ট থাকে, এখানে কিছু পোস্ট থাকে, যেমন একটা হচ্ছে ডেটা সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, ভিজুয়ালাইজেশন এক্সপার্ট, প্রসেস ওনার। সো মূলত 3টা সেক্টর এখানের মধ্যে, আরো অনেকগুলো আছে, আমি 3টা সেক্টরকে দেখাচ্ছি যে তারা আসলে ডেটা সায়েন্সের বিভিন্ন প্রজেক্টে কি কি কাজ করে। একজন আছে তারা হচ্ছে হাইপোথিসিস ডিসপ্রুভ করে, ডেটাকে গ্যাদার করে, ডেটা র্যাঙ্কিং করে, অ্যালগরিদম এবং মডেল, এমএল মডেল জেনারেট করে। আরেকজন হচ্ছে যে ওই ডেটার উপর বেস করে মডেলকে অপটিমাইজ করে এবং ওই মডেলকে টেস্ট করে, ডাটাকে ইন্টিগ্রেশন করে। আরেকজন হচ্ছে তারা ভিজুয়ালাইজেশন এক্সপার্ট, তারা হচ্ছে স্টোরি লিঙ্ক তৈরি করে, তারা বিভিন্ন ড্যাশবোর্ড থেকে ডাটাকে ভিজুয়ালাইজ করে বিভিন্ন গ্রাফের মাধ্যমে, এবং সেখান থেকে তারা বিভিন্ন ইনসাইট খুঁজে পায়, ভিজুয়াল মিনিং খুঁজে পায়। তো এরকম ডেটা সায়েন্সের বিভিন্ন স্টেজে বিভিন্ন ক্ষেত্রে আপনার কাজ আছে। আর আপনি যখন কাজগুলো শিখতে পারবেন, আপনার যখন নলেজ বাড়বে, তখন আপনি ইচ্ছা করলে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে কি বলবো যে বিভিন্ন রোল প্লে করতে পারবেন একটা প্রজেক্টের মধ্যে। এটা খুব লুক্রেটিভ একটা স্লাইড। এই স্লাইডটা আমি রেখে দিই, এই স্লাইডটা আসলে কোনো প্রয়োজন নেই, বাট আমি রেখে দিই। কেন রেখে দিই সেটা হচ্ছে একজন ডেটা ইঞ্জিনিয়ার স্যালারি, মানে ডেটা সায়েন্টিস্ট না, কিন্তু ডেটা সায়েন্টিস্ট কিন্তু আরো অনেক হাই লেভেলের। আমি অনলি ডেটা ইঞ্জিনিয়ার কথা বলছি। মানে প্র্যাকটিক্যালি স্পিকিং তার কাজের এরিয়াটা হচ্ছে নিচের দিকে। ইউএসএ 2018 এর 26 সেপ্টেম্বরের একটা ডেটা হিসেবে বলা হচ্ছে যে তাদের অ্যাভারেজ বেস পে স্টার্টিং স্যালারি হচ্ছে $151,307 পার ইয়ার, এবং as low as 123K and as high as 170K মার্জিন, এবং যেখানে মিন ভ্যালু হচ্ছে যে এভারেজ ভ্যালু দিস ওয়ান। সো এটা হচ্ছে পার ইয়ারে তারা মেক করে। এমন না যে এখন ইউএসএ তে করে তা না, এখন অন্যান্য কান্ট্রিগুলো, ইউরোপিয়ান কান্ট্রিগুলো বলেন, ইন্ডিয়াতে তো আইটি সেক্টরে ডেটা সায়েন্সের প্রচুর কাজ, এবং সেখানে আপনার কি বলবো যে হিউজ বুম হচ্ছে। বাংলাদেশে হচ্ছে, যেমন বাংলাদেশে যদি আমি বলি, অনেকে জিজ্ঞেস করে যে বাংলাদেশের ক্ষেত্রে কোনো একটা স্কোপ আছে কিনা। হ্যাঁ, কিছু কিছু স্কোপ আছে। তা আমি কিছু কোম্পানির নাম সর্ট আউট করছি যেটা মেবি আপনার জন্য হেল্প হতে পারে। যেমন খুলনাতে একটা আছে মাইক্রো ড্রিম আইটি, তারা ডেটা অ্যানালিসিস কাজ করে। গুলশানে একে আছে লাইট ক্যাসেল, মিরপুরে ডাটা সফট নামে একটা কোম্পানি আছে, বনানীতে আছে ক্র্যামস্ট্যাক, গুলশানে একে আছে ই জেনারেশন, উত্তরাতে হচ্ছে আইজোয়া সলিউশন, তেজগাঁওতে আছে ইনফোলিক্স। এরা সরাসরি কাজ না করলেও এদের কাজ মোটামুটি ডেটা সায়েন্স রিলেটেড, ডেটা ভিজুয়ালাইজেশন, ডেটা অ্যানালিসিস করা, আর অন্যান্য কাজ তারা করে। সো মেবি আপনারা কোর্স যদি ভালোভাবে করেন, শিখেন এবং আপনার পোর্টফোলিও ডেভেলপ করেন, তাহলে এই সকল জায়গায় গিয়ে আপনার ইন্টার্নশিপও নিতে পারেন বা যোগাযোগ করতে পারেন। এটা জাস্ট আমার একটা আইডিয়া আর কি। তো এখন আসি হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বা আইডিই, যেখানে আমরা কাজ করব। আমি তো ধুমধাম কোড যে কোনো জায়গায় লিখতে পারবো না, আমার কোড লেখার একটা জায়গা লাগবে, একটা সফটওয়্যার লাগবে, একটা এনভায়রনমেন্ট লাগবে। সেই এনভায়রনমেন্টটা কি হতে পারে? আমি অলরেডি আপনাদেরকে গ্রুপ চ্যাটে মেবি 3-4 দিন আগে বলছিলাম যে আপনার অ্যানাকন্ডা, পাইথন অ্যানাকন্ডা থেকে যাবেন, ওখানে গিয়ে আপনি স্পাইডার অ্যানাকন্ডাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর অ্যানাকন্ডা লোগো হচ্ছে এটা, ডাউনলোড করার পর ইনস্টল করবেন, করার পর আপনি এখান থেকে স্পাইডারকে ইনস্টল করবেন। জুপিটার আপাতত লাগবে না, আর স্টুডিও আপাতত লাগবে না।
দ্যাট মিন্স আপনি মূলত স্পাইডারটাকে ইনস্টল করবেন। আপনি যদি চান তাহলে আপনি স্পাইডারকে ইউজ না করেও আপনি পাইটর্চে কোড করতে পারেন, বাট পাইটর্চটা আসলে আমি অ্যাভয়েড করি, কারণ আমার কাছে স্পাইডারটা বেশি কমফোর্টেবল মনে হয়। জুপিটারটা ইউজ করে অনেকে, বাট জুপিটারটা আসলে মূলত হয় কি ওয়েবসাইটের অ্যাড্রেসে ব্রাউজারে কাজ করে, বোথ লোকাল হোস্ট এবং অনলাইনে ক্লাউডে কাজ করে। আর আর স্টুডিও হচ্ছে এটা কমপ্লিটলি একটা এটা হচ্ছে কমপ্লিটলি একটা স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ, মানে একদম পিওর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসের জন্য আর স্টুডিও ইউজ করা হয়। সো আমরা মূলত স্পাইডারটাকেই সবার আগে প্রাধান্য দিব। পাইটর্চেও কাজ করতে পারেন অল্টারনেট ওয়ে, এটা আপ টু ইউ। সো অ্যানাকন্ডা যখন আপনি ইনস্টল দিবেন, অ্যানাকন্ডার ওয়েবসাইটটা দেখতে হবে এরকম। আপনি এখানে প্রোডাক্টসে গেলে এই ড্রপ ডাউন মেনুতে আপনি ইন্ডিভিজুয়াল নামে একটা সেকশন পাবেন। ওই ইন্ডিভিজুয়ালটাকে আপনি চুজ করবেন, ইনস্টল করবেন, করার পরে আপনি এই ধরনের একটা স্ক্রিন পাবেন। এটা হচ্ছে অ্যানাকন্ডা নেভিগেটর বলা হয়। অ্যানাকন্ডা নেভিগেটরের ভিতরে আপনি স্পাইডারটাকে নিচে দেখবেন যে এখানে ইনস্টল একটা অপশন থাকবে, এখানে একটা বক্স থাকবে, এখানে দেওয়া নাই, মানে পিকচার দেখাচ্ছে না। এবং ডান পাশে আপনি যদি এটাকে নিচের দিকে নিয়ে যান, আপনি দেখবেন এখানে একটা স্ক্রল বার আছে, নিচে আপনি এখানে একটা ইনস্টল নামে একটা ঘর পাবেন। সো আপনি ওখানে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে, এবং তারপর বারবার অ্যানাকন্ডা নেভিগেটর ওপেন করার প্রয়োজন নাই। একবার ইনস্টল করলে আপনি ডেস্কটপে দেখবেন যে স্পাইডারের লোগো চলে আসছে, এবং ওইখান থেকে সরাসরি ক্লিক করে আপনি স্পাইডার ওপেন করতে পারবেন। আমি এই পুরো কোর্সের সবগুলো কোড স্পাইডারে করাবো। পাইটর্চ আপনি ইউজ করতে পারেন, পাইটর্চ ভালো, এখান থেকে সরাসরি ইনস্টল করে আপনি ইউজ করতে পারেন, আপনার খুশি। পাইথনের লাইব্রেরিজ আমরা মূলত এখানের মধ্যে এই কোর্সে আমি অলরেডি কোর্স মডিউলে এই কোর্স মডিউলে আপনাদেরকে কিছু আইটেমের নাম বলছি, কিছু লাইব্রেরির কথা বলেছি। তো আমি আবার একটু বলি, আমি এখানে নামপাই নিয়ে কাজ করব, সাইকিট লার্ন নিয়ে কাজ করব, পান্ডাস নিয়ে কাজ করব, ম্যাটপ্লট নিয়ে কাজ করব। টেনসরফ্লোটা আপাতত আমি এখানের মধ্যে রাখছি না, এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের, যেহেতু এই কোর্সটা শুরুই করছি আমি একদম বেসিক লেভেল থেকে, এবং এই 16টা ক্লাসের মধ্যে অলমোস্ট 40 to 50% ক্লাস হচ্ছে একদম বেসিক লেভেলের। সেই জন্য আমি এখানে টেনসরফ্লোটা রাখতে চাচ্ছি না, রাখতে পারি নাই। জুপিটার এখানে থাকবে না। সো নামপাই, সাইকিট লার্ন, পান্ডাস এন্ড ম্যাটপ্লটলিব নিয়ে এই পুরো 16টা ক্লাস থাকবে। এই হচ্ছে মোটামুটি পাইথনের লাইব্রেরি। আমরা এবার আসি ওই আগে যেটা বলেছিলাম, অনেকে এই মুহূর্তে জয়েন করেছেন নতুন ভাবে, তো যারা এর আগে শুরুতে মিস করে গেছেন আমি সেটাকে আবার একটু রিপিট করে দিচ্ছি আপনার সুবিধার জন্য। ব্যাচ সাইজটা হচ্ছে খুবই লিমিটেড, আমি বেশি স্টুডেন্ট একদম গাদাগাদি করে নিই না। এটা হচ্ছে মানে 13 থেকে 15 জনের মধ্যে আমি রাখি। যদি ইনকেস এর বেশি হয়ে যায়, অনেকে হয়তো বলেন যে আমাকে নেন বা আমি করতে চাই, পেমেন্ট করতে চাচ্ছেন, পেমেন্ট যত আগে করে ফেলবেন তত আমার ব্যাচটা রেডি হয়ে যাবে, এবং আস্তে আস্তে সেই ব্যাচের মধ্যে সিটগুলো ফিল আপ হবে। যখন 15 জন বা 14 জন হয়ে যাবে, তারপর যারা চাবেন করতে, তাদের হয়তো মেবি একটু ওয়েট করতে হতে পারে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ, কারণ নেক্সট যখন শিডিউলটা আমি অ্যানাউন্স করবো, সেই শিডিউলে হয়তো আরো কয়েকজন অ্যাড করবেন, জয়েন করবেন, তখন এক্সিস্টিং যারা বাকি থাকবেন তাদেরকে নিয়ে আমি নেক্সট শিডিউলে নেক্সট ব্যাচটা তৈরি করবো। আর যেহেতু আমি অলরেডি আপনাদেরকে বলেছি মেবি 10-15 মিনিট বা 20 মিনিট আগে, যে জুন মাসের নেক্সট মান্থের ফার্স্ট উইকের দিকে আমার একটা স্লট খালি হয়ে যাবে। সো ওই স্লটের মধ্যে আমি চাবো যে ওখানে একটি নতুন ব্যাচ ইনক্লুড করার। সো সবার আগে দেখি যে এখানে 15 জন আগামী 1 সপ্তাহের মধ্যে সেটা ইনক্লুড মানে হচ্ছে কিনা। যদি তার কম হয়ে যায় তাহলে ওখানেই শেষ, ব্যাচ ওখানেই ক্লোজ। তাহলে নতুন কেউ যদি না চায় তাহলে কোনো সমস্যা নাই। আর আপনি যদি চান যে পরের ব্যাচের জন্য আপনি অলরেডি বুক করে রাখবেন, তাহলে আপনি 50% অ্যাডভান্স পেমেন্ট নিয়ে করে রাখতে হতে পারেন। আর এটা হচ্ছে লাইফ টাইম স্টুডেন্টশিপ, দ্যাট মিনস একটু আগে একজন জিজ্ঞেস করেছিলেন, আমি বলছিলাম যে আমি এর আগে স্লাইডে বলছিলাম, ওই স্লাইডটা আমি আবার রিপিট করতেছি। তো আপনি চাইলে সেম কোর্স পরবর্তীতে আবার করতে পারবেন, কোনো ফি লাগবে না। ইফ ইউ রেফার ইউর ফ্রেন্ডস, আপনি যদি আপনার ফ্রেন্ড বা কোনো পরিচিত কাউকে রেফার করে থাকেন, তাহলে আপনি যিনি রেফার করতেছেন তিনি 10% ডিসকাউন্ট পাবেন। বাট দ্যাট শুড বি অবভিয়াসলি বিফোর স্টার্টিং দ্য ক্লাস শুরুর আগে সেটা করতে হবে। ক্লাস যদি শুরু হয়ে যায়, ব্যাচ যদি কমপ্লিট হয়ে যায়, পেমেন্ট যদি কমপ্লিট হয়ে যায়, তারপর কিন্তু সেই ডিসকাউন্টটা কাজ করবে না। পরবর্তীতে অন্য কোনো ব্যাচের ক্ষেত্রে কাজ করতে পারে, বাট তখন ওই ব্যাচে কাজ করবে না। রেড বাংকা কোনো ধরনের কোনো ডিসকাউন্ট বা কোনো ধরনের কোনো ইনস্টলমেন্ট অ্যাকসেপ্ট করে না কোর্সের জন্য। তাদের অন্যান্য যে কোর্সগুলো আছে, যেমন জিআরই, আইএলটিএস, টোফেল, অন্যান্য যে সকল অ্যাপটিটিউড টেস্ট বা স্কিলের জন্য যে টেস্টগুলো আছে, যে কোর্সগুলো আছে, সেই কোনো কোর্সই তারা কোনো ডিসকাউন্ট রাখে না বা কোনো ধরনের কোনো ইনস্টলমেন্ট থাকে না। এবং এই সিলেবাসটা
যেটা আমি এই আগামী নেক্সট 2 মাসে করাবো, এটা 3 বার রিভাইজ হয়েছে বিভিন্ন স্টুডেন্টের ফিডব্যাকের উপর ভিত্তি করে। কোনোটা কঠিন, কোনোটা ইজি, কোনোটা রাখা ভালো, আমি সবার কথাই আসলে নিই। মানে একজন স্টুডেন্ট সে কি বলুন না বলুন সেটাও খুব গুরুত্ব সহকারে নেই, এবং এইভাবে বিভিন্ন ফিডব্যাকের উপর ভিত্তি করে আমি কিছু কিছু আইটেম বাদ দিয়ে দিই, কিছু কিছু আইটেম বা কিছু কিছু টপিক আমি ইনক্লুড করি। এইভাবে করতে গিয়ে আমি এটাকে 3 বার রিভাইজ করছি। ইভেন আমি ইউএস এর একটা বড় ভাই, ওনার ওয়াইফ উনি হচ্ছে ডেটা সায়েন্সে কাজ করেন এবং উনি অলরেডি অ্যামাজনে জব করেন, ওনাকে আমি দিয়েও আমি আমার এই কোর্স মডিউলটা তাকে দিয়ে আমি রিভিউ করে নিয়েছি। সো আমার দিক থেকে এই কোর্স মডিউলটা যতটুকু স্ট্যান্ডার্ড হওয়া দরকার আমি সেটা আমার সাইড থেকে আমি এটা করে ফেলছি। তারপরে যদি প্রয়োজন হয় আমি দরকার হলে আরো 1-2 বার রিভাইজ করবো, হয়তো এন্ড অফ দিস ইয়ার। সো এই কোর্স মেটেরিয়ালের মধ্যে কি কি আছে আমি এর আগে বলছি, আবার একটু বলে দিই। মডিউল 1 এ হচ্ছে একদম বেসিক লেভেলের পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 3টা ক্লাস নিয়ে করাবো, যেখানে একদম শুরুতে যারা অ্যামেচিওর, যারা বিগিনার তাদের জন্য 3টা ক্লাস থাকবে। ভেরিয়েবল, ডেটা টাইপস, অপারেটর, স্ট্রিং, লিস্ট, মেথডস, ডিকশনারিজ, লুপ, হোয়াইল লুপ, ব্রেক, লিস্ট কম্প্রিহেনশন, টুপল, ফাংশন, এগুলো থাকবে। দেন পরবর্তী 4th and 5th ক্লাস, সেখানে আমি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসটা ইনক্লুড করেছি, যেটা আগে আসলে ছিল না, পরবর্তীতে আমি ইনক্লুড করেছি, যেখানে আমরা কিছু বেসিক স্ট্যাটিস্টিক্যাল মেথড এবং মডেল নিয়ে আলোচনা করব। মিন, মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, টি টেস্ট, টি ভ্যালু, আর স্কোয়ার ভ্যালু, যেগুলো হচ্ছে ডেটা সায়েন্সের ডেটাকে ইনিশিয়াল অবস্থায়, মানে মেশিন লার্নিং অ্যালগরিদমে আমি জাস্ট ডেটা দিলাম আর হয়ে গেল, এটা কিন্তু তা না। মানে আমি একটা মডেল তৈরি করার আগে আমাকে ডেটাকে বুঝতে হবে যে ডেটাটা কিরকম, ডেটার মধ্যে ভিতরের ভ্যালুগুলো কিরকম, তাদের মধ্যে ডিসটেন্স কিরকম, ওটা ভিজুয়ালাইজ করতে হয়, ওটার ভিতরে আরো কিছু অ্যানালাইসিস করতে হয়, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন হাইপোথিসিস টেস্টিং করতে হয়। ওই জিনিসগুলো আমি আপনাদেরকে শেখাবো নেক্সট পরের 2টা ক্লাসে, লাইক প্রবাবিলিটি থিওরিজ, কন্ডিশনাল প্রবাবিলিটি। দেন থার্ড মডিউলটা হচ্ছে পান্ডাস এবং নামপাই। পান্ডাস এবং নামপাই নিয়ে এটার ভিতরে আমি ডেটা ইনপুট আউটপুট, ডেটা ফ্রেম, সিরিজ, অ্যারে, কাস্টমাইজেশন এন্ড মডিফিকেশন, ম্যানিপুলেটিং ডেটা, এই জিনিসগুলো আপনাদেরকে আমি শেখাবো। এই হচ্ছে 3টা মডিউল, এবং 3টা মডিউল 6টা ক্লাস হওয়ার পরে তারপরের যে 10টা ক্লাস, এই 10টা ক্লাস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এগুলো আপনার জন্য মেইন ইম্পর্টেন্ট। এট ফার্স্ট হচ্ছে মডিউল 4 ডেটা ভিজুয়ালাইজেশন, 3টা ক্লাস। যদি 3টা ক্লাস লাগবে না তারপর আমি জাস্ট দিয়ে রাখলাম 3টা ক্লাস, তার কম সময়ের মধ্যে হয়ে যাবে। ম্যাটপ্লটলিব লাইব্রেরি নিয়ে আলোচনা করব, যেখানে আমরা হিস্টোগ্রাম, স্ক্যাটার, বার্ড, স্ট্যাক, পাই চার্ট থেকে শুরু করে যত ধরনের প্লট আছে সব শিখবো। একই সাথে কাস্টমাইজিং গ্রাফ, লেভেল, এক্সিস, গ্রিড, কালার, সাব স্টাইল, সাব প্লট স্টাইল সবই আমরা দেখাবো, এবং মাল্টিপল প্লটস কিভাবে তৈরি করতে হয়, মাল্টিপল প্লটস কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। তারপর হচ্ছে আমার মূল যেটা মেশিন লার্নিং এর বেসিক নলেজ, যেটা রিগ্রেশন, সেটা এবং নাইভ বাইস অ্যালগরিদম, সেখানে আমি পড়াবো লিনিয়ার রিগ্রেশন, পলিনোমিয়াল রিগ্রেশন, মাল্টিভেরিয়েট রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন। এন্ড ফাইনালি সবচেয়ে কঠিন, টাফ, এবং এটা অনেকে দেখা যায় যে শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকতে পারে না, যারা টিকে থাকে শিখতে পারে তারাই গেইনার হয়। তা আমি চেষ্টা করবো যে আমি চাবো যে যারা কন্টিনিউ করবেন তারা যেন শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। শেষ মুহূর্তে হচ্ছে খুবই ডিফিকাল্ট 4টা ক্লাস, এখানে একদম মূল বেশি যেটা ইম্পর্টেন্ট না শিখলেই নয়। কোর্স মেশিন লার্নিং কোর্স করতে গেলে যেই সকল মেথড, যে সকল অ্যালগরিদম না শিখলেই নয়, শেখা উচিত, আমি সেগুলো আপনাদের করাবো। না হলে আসলে এটা অপূর্ণ থেকে যায়, তাহলে ওই আসলে এই কোর্সটাকে মেশিন লার্নিং বলা চলে না। সো দেখা যায় যে যদি এই জিনিসগুলো না শেখাই তাহলে আপনারা আসলে মনক্ষুণ্ণ হবেন, যে শুনবে সে এসে আমাকে মাইক দেবে যে আমি কি শিখালাম। তো এখানে আমরা কি করবো, মেশিন লার্নিং, ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং, সুপারভাইজ এন্ড আনসুপারভাইজ লার্নিং, ট্রেন এন্ড টেস্ট ডেটা, কে মিনস ক্লাস্টারিং, এই অ্যালগরিদম শিখাবো, কে মিনস ভ্যালিডেশন এর সাথে কানেক্টেড, এটা শিখাবো, ডিসিশন ট্রিজ শিখাবো, এনসেম্বল লার্নিং এন্ড কেএনএন, দ্যাট মিনস কে নিয়ারেস্ট নেইবারের এবং ক্রস এটা অ্যালগরিদম, এবং যেটা ক্রস ভ্যালিডেশন শেখাবো। সো বেসিক্যালি যদি আমি রিগ্রেশন মডিউল 5 এবং মডিউল 6 কে কম্বাইন করি, তাহলে এই কোর্সে শেষ 7টা বা 8টা ক্লাসে আমি আপনাদের প্রায় 6-7টা ইন্ডিভিজুয়াল অ্যালগরিদম শেখাবো। এই পর্যন্ত আপনাদের কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে কিনা আমাকে একটু বলবেন কি? না হলে আমি পরে। হ্যাঁ ভাই, জি আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আমরা কি মানে মেশিন লার্নিং অ্যালগরিদম গুলো শেখার পরে কি মানে কোনো প্রজেক্ট বা এই ধরনের কোনো কিছু করাবেন কিনা? এখানে আমি যে সকল অ্যালগরিদম শেখাবো সেই অ্যালগরিদম গুলো অবশ্যই কোন একটা এক্সাম্পলের মাধ্যমে হবে, কোন একটা ডেটা সেটের মাধ্যমে হবে।
মানে আমি একটা অ্যালগরিদম আমি লিখলাম, কোড লিখে বললাম যে হ্যাঁ ক্লাস শেষ, তা কিন্তু না। আমি ওই কোডটা রান করাতে গেলে, ওই কোডটাকে এক্সিকিউট করতে গেলে আমার ফাইল লাগবে, আমার ডেটা সেট লাগবে, এবং সেক্ষেত্রে আমি রিয়েল ডেটা সেট নিয়ে কাজ করব। সো এই হিসাবে যদি আমি চিন্তা করি, তাহলে আমার এখানে যতগুলো অ্যালগরিদম আছে প্রত্যেকটা এক একটা মিনি প্রজেক্ট। আমি কি বুঝতে পারছি? জি জি ব্যাস বস। আচ্ছা, আমি এটা মেনশন করে নেই, কথার ছলে আসলে এটা মিস হয়ে গেছে। বাট অ্যাকচুয়ালি আমি যখন একটা অ্যালগরিদম লিখবো, আমি যখন একটা কোড লিখবো, সেই কোডটা এক্সিকিউট করার জন্য আমার তো ডেটা সেট লাগবে। সো রিয়েল ডেটা সেট থেকে আমি এই এক্সাম্পল গুলো আমি করাবো, এবং প্রত্যেকটা এক একটা মডেল, একটা অ্যালগরিদম হচ্ছে একটা ছোট ছোট প্রজেক্ট। তো আমি পসিবল শিডিউলটা অলরেডি বলছি, তারপর আবার একটু বলি। আজকে হচ্ছে আমাদের সানডে ওরিয়েন্টেশন ক্লাস, আগামীকাল এবং তারপরে বুধবার দুইটা ফ্রি ক্লাস আমি নিব, এবং এই ফ্রি ক্লাসটার ভিডিও এবং ফাইল আমি শুধুমাত্র যারা কিনা রেজিস্ট্রেশন করেছে, যারা ওই টেম্পোরারি গ্রুপের মধ্যে আছে, মেবি 24 থেকে 25 জন, তারাই শুধুমাত্র পাবে। আর যারা এখানে আছেন বাট আপনারা চাচ্ছেন যে রেজিস্ট্রেশন করে ওই ফ্রি ক্লাসগুলো পেতে চান, তো আমি অলরেডি তার আগে যখন আমি এক্সপ্লেন করেছিলাম এই স্লাইডটা, আমি ওখানের মধ্যে চ্যাট বক্সে আপনারা একটা লিংক পাবেন। সো ওই লিংকের মধ্যে আমি অলরেডি এখানে একটা রেজিস্ট্রেশন লিংক পেয়েছেন, সেই রেজিস্ট্রেশন লিংকে গেলে আপনি রেজিস্ট্রেশন করে ফেলবেন। করে ফেললে আমি আপনাকে অ্যাড করে নিব, আমি আপনাকে নক করবো। এখানে যারা যারা আছেন তাদের সবার সাথে আমার অন্তত 1 মিনিট হলেও কথা হয়েছে। আমি গেলে হাই হ্যালো করছি, বলছি যে আমি গ্যাটবাঙ্গা থেকে নাজমুল সাকিব বলতেছি, আপনি পোস্ট একটা ফর্ম ফিল আপ করেছেন, আপনাকে আমরা অ্যাড করবো। এর বিষয়ে কোনো কথাবার্তা হয়নি। কয়েকজন আছেন যার সাথে আমার ডিটেলস কথা হয়েছে এই কোর্স ব্যাপারে। আমি বলছিলাম যে আমি ওরিয়েন্টেশন ক্লাসে সবকিছু ক্লিয়ারলি ডিসকাশন করব। আমার মনে হয় যে আমি যেভাবে প্রত্যেকটা স্লাইড দেখাইলাম, আপনাদেরকে বললাম, এর বাইরে হয়তো কোশ্চেন তেমন কোনো নাই, বাট তারপরে একটু পর আমি কোশ্চেনের জন্য আপনাদের কাছে জিজ্ঞেস করবো। সো তারপর হচ্ছে পেমেন্টের ব্যাপার। এটা 3000 টাকা, যেটা আপনারা অলরেডি জানেন। একবারই পেমেন্ট করতে হয়, ওয়ান টাইম পেমেন্ট, কোনো ইনস্টলমেন্ট নাই বা কোনো ডিসকাউন্ট নাই। এবং এইটা আমাকে করতে হবে যে আমাদের বুধবার দিন সেকেন্ড যে ক্লাসটা হবে 26 তারিখ, তার 2 দিন পরে 28 মে ফ্রাইডের মধ্যে আমাকে কনফার্মেশন করতে হবে, পেমেন্ট কনফার্মেশন। এবং করার পরে আমি ওই টেম্পোরারি গ্রুপ থেকে আপনাকে সরিয়ে পেইড গ্রুপের মধ্যে অ্যাড করাবো। এবং অ্যাড করাবো মানে একটা একটা করে অ্যাড করাবো আপনাদের সবাইকে, টিল যতক্ষণ পর্যন্ত না ক্লাসের ব্যাচ সাইজ কমপ্লিট হচ্ছে। তার মধ্যে যদি কমপ্লিট হয়ে যায়, মানে নেক্সট ক্লাসের আগে, তখন তো হয়ে গেলই। বাট যদি এমন হয় যে 14-15 জন হয়ে গেছে, এবং এখান থেকে আপনারা আরো অনেকে আছেন যারা জয়েন করতে চান, কোর্সটা করতে চান, তাদেরকে আমি বলবো আপনারা কাইন্ডলি একটু ওয়েট করবেন। আমি তারপরে নেক্সট শিডিউলটা যখন অ্যানাউন্স করবো, তখন নতুন যারা যারা আসবেন তাদের সাথে আপনারা ওটা জয়েন করে নিতে পারবেন। আর পেমেন্টের জন্য আমার এই বিকাশ নাম্বারটা আপনারা এটা লিখে নিতে পারেন, আমি অলরেডি চ্যাট বক্সে দিয়েছি, এটা বিকাশ নাম্বার। আর অবশ্যই আপনি বিকাশে টাকাটা পাঠানোর আগে আমাকে অবশ্যই একটু কল করে নেবেন। আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা 3000 টাকা পাঠানোর আগে সাথে অবশ্যই বিকাশের চার্জটা অ্যাড করবেন। এইটা একটু দরকার, এটা ছাড়া একটু সমস্যা। আপনি চেষ্টা করবেন চার্জটা সহ পাঠানোর জন্য। তো আমি ওই নতুন যে গ্রুপটা আমি চার্জ মানে টাকা আসার পরে বা পেমেন্ট করার পরে যখন আমি নতুন পেইড গ্রুপটা করব, সেটা লাস্ট টাইম হচ্ছে 30th মে সানডে, 30 তারিখের মধ্যে আমি নতুন গ্রুপ তৈরি করে ফেলবো। এবং তারপরে নেক্সট ক্লাসগুলো সবগুলো ওই পেইড গ্রুপের মধ্যেই যাবে। মানে যত ধরনের ফাইল, ফোল্ডার, বই, নোট বা যা যা আমি দেখাবো আপনাদেরকে, ভিডিও লেকচার, সবকিছু ওই পেইড গ্রুপের মধ্যেই যাবে। তার আগ পর্যন্ত ফ্রি গুলো আপনারা সবাই অ্যাক্সেস করতে পারবেন যারা টেম্পোরারি গ্রুপে আছেন। তো এই হচ্ছে মোটামুটি। অ্যান্ড আমরা শেষে পড়ে চলে আসছি, আর বেশি সময় নাই, আর বেশি জিনিস নাই। সো রোড টু ডেটা সায়েন্স, ডেটা সায়েন্স হতে গেলে আসলে আপনাদের কি জিনিস শেখা লাগবে? ম্যাথের ফান্ডামেন্টাল ভালো হইতে হবে, স্ট্যাটিস্টিক্স শিখতে হবে, প্রোগ্রামিং শিখতে হবে, মেশিন লার্নিং মডেল শিখতে হবে, ভিজুয়ালাইজেশন শিখতে হবে। এর মধ্যে বিগ ডাটা, ডেটা ইনজেকশন অ্যান্ড টুলস। সো একজন ডেটা সায়েন্টিস্ট হওয়ার জন্য যে সকল টুলস বা যে সকল জিনিসগুলো প্রয়োজন, এর মধ্যে ম্যাক্সিমাম জিনিসগুলো আমি এখানের মধ্যে আপনাদেরকে কিছু না হলেও, ইন ডিটেইলস না হলেও, বেসিক আপনাদেরকে কভার করার চেষ্টা করব। এন্ড লাস্টলি কিউএনএ। শুরুর দিকে মোটামুটি প্রায় 18-19 জন ছিলেন, এখন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি 12 জন আছেন। সো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এই পুরো লেকচারের পরে, আমাদের কোশ্চেন করতে পারেন। এই কোশ্চেন সেশনটা শেষ হওয়ার পরে আমরা আজকের ওরিয়েন্টেশন ক্লাসটা কমপ্লিট করে শেষ করে দেবো।
ভাই আমার একটা প্রশ্ন আছে। হুম হ্যাঁ এটা হচ্ছে যে সোর্স কোড গুলো কি আপনি গিটহাবে দিবেন না আপনি এমনি না গিটাবে দিব না, আমি সরাসরি ডট 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 ফাইল ফরম্যাটে যে ফাইলটা আছে ফাইল নেম আমি এটা হচ্ছে গ্রুপে দিয়ে দিব। বা আরেকটা অপশন হচ্ছে যে আমি যে একটা ডেডিকেটেড কি বলে এটাকে গুগল ড্রাইভ তৈরি করে রাখবো, ডেডিকেটেড গুগল ড্রাইভ। ওখানের মধ্যে শুধুমাত্র যারা পে করবে তাদেরকে আমি তাদের ইমেল অ্যাড্রেসটা আমি অ্যাড করে রাখবো, এবং টাইম টু টাইম ক্লাসের পরে আমি ওখানে আপলোড দিয়ে যা শুধুমাত্র জানাবো আর লেট ইউ নো যে দিস ফাইলস অলরেডি বিন আপডেটেড। মানে আপনি মানে আমরা ওখান থেকে মানে গিট হলে একটু সুবিধা হতো না আপনার তো গিট আমাদের- না গিটহাবটা আসলে সবাই কিভাবে ইউজ করে না, মানে করে নিতাম। না সেটা হচ্ছে কি আচ্ছা, হ্যাঁ, so- এখানে একটা ব্যাপার কি যে তুমি আমি হচ্ছে এক্সপেরিয়েন্স, তোমার সাথে আমি শেয়ার করতে পারবো পার্সোনালি, বাট অনেকে যারা এই মুহূর্তে নতুন তারা তো অনেকে গিটহাব ইউজ করে নেই, তাদের জন্য আর কি এটা ইয়া করা। আচ্ছা না বুঝতে পারছি, কারণ এই অনেক কিছু থাকবে তো, ধরেন আপনি যখন গুগল ড্রাইভে দিবেন দেখা যায় ইন্ডিভিজুয়ালি ডাউনলোড করতে গেলে অনেক ফাইল মিস হয়ে যায়, কিটা ডাইরেক্ট ক্লোজ করার অপশন আছে। সেটা আছে। যাক ইটস ওকে ভাই, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? হ্যালো, আমার আসলে প্রশ্ন ঠিক না, আমি একটা বিষয় শেয়ার করতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সেটা হচ্ছে আমি যেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমি কম্পিউটার সায়েন্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে একদমই বিগিনার হিসেবে, এটা আসলে আমার একদম ব্যক্তিগত ইন্টারেস্ট থেকে আমি এটাতে রেজিস্ট্রেশন করেছি শেখার জন্য। আর পাইথনের ব্যাপারে আমি কিছু জাস্ট ইউটিউব ভিডিও দেখেছিলাম যেগুলো আসলে আমি খুব একদমই বলবো যে বুঝিনি। তো এটাতে রেজিস্ট্রেশন করার রিজনটা হচ্ছে যে আপনার সাকিব ভাই আমি তো যে ড্রাগ সেন্টারে যখন ছিলেন অ্যাসাইনমেন্টের আমার মানে বুঝতে মনে হচ্ছিল যে খুব ভালো আপনি বোঝান, সেই কারণে। তো আজকের ওরিয়েন্টেশনে মোটামুটি আপনি যা মডিউল বা দেখিয়েছেন বুঝতে পেরেছি, ভবিষ্যতে ইনশাল্লাহ সামনের দুটা ক্লাস করে বোঝা যাবে যে আসলে কতটা শিখতে পারছি। আচ্ছা ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। আর কেউ? হ্যালো ভাইয়া, হ্যাঁ আপনার হচ্ছে মডিউলটা রেডি করার পরে ডেভেলপমেন্ট সেকশনের একটা ব্যাপার আছে, সেটা কি আপনি এখানে ডেভেলপমেন্ট কিভাবে করতে হয় সেটা দেখাবেন? যে আমি যে মডিউলটা রেডি করলাম সেটা আমার একটা ডেভেলপমেন্ট ইস্যু থাকে, যে ডেভেলপমেন্ট করার পরে ভিজুয়ালাইজেশন করা যায়। মানে মডেলের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ মডেল। হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি। আমি মডেলটা লাইক ফর এক্সাম্পল একটা মডেল আমি জেনারেট করতেছি, একটা মডেল আমি কোড করতেছি, আপনাকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। লেটস সে এটা হচ্ছে 30 থেকে 35 লাইন বা ধরুন 50 লাইনের কোড। আমি প্রত্যেকটা 3-4 লাইন পর পর আপনাকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাবো যে কোন লাইনে কোন কাজটা করতেছে, এবং কাজটা করার পরে স্টেপ বাই স্টেপ সেখান থেকে ভিজুয়ালাইজ করে আপনাকে পাশে স্ক্রিন দেখা হচ্ছে এখানে আপনি যদি এই প্যারামিটার চেঞ্জ করেন তাহলে এরকম আউটপুট পাবেন, এভাবে প্যারামিটার চেঞ্জ করলে আপনার আউটপুটটা এরকম আসবে, আপনার পার্সেন্টেজ এভাবে বাড়বে বা কমবে, বা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস ক্ষেত্রে আপনার পি ভ্যালু বা আর স্কয়ার ভ্যালু এভাবে বাড়তেছে কমতেছে। সো আপনার ডেটা আপনি বা অ্যালগরিদম আপনি এই ধরনের চেঞ্জ করতে পারবেন। এই প্রত্যেকটা জিনিস আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। একটা অ্যালগরিদম আমি এমনও হয়েছে যে একটা অ্যালগরিদম আমার 1.5 ঘন্টা বা 2 ঘন্টা শুধুমাত্র বোঝাতেই ইন ডিটেলস। তো ওইটা আমি করবো, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন সানি? হ্যালো হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। আচ্ছা সানি মনে হয় চলে গেছেন। আচ্ছা নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গেছেন। বাকি আর কেউ কি আছেন? 8:42 বাজে, আমি আর জাস্ট 3-4 মিনিট থাকবো। কারো কোনো কোশ্চেন আছে কি? যদি না থাকে দেন আপনারা অনেকে লিভ নিচ্ছেন, তাহলে আমরা আজকে আপাতত এখানে শেষ করে ফেলি। থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দিস ডেমো ক্লাস, দিস ওরিয়েন্টেশন ক্লাস। সো আমরা কি এটা রেকর্ড ফাইলটা আমি আপনাদেরকে ওই টেম্পোরারি চ্যাট বক্সে আমি দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব। আর আমাদের নেক্সট যে ফ্রি ক্লাস, ফার্স্ট ফ্রি ক্লাস, এটা আগামীকাল 7:30টার সময় শুরু হবে, 7:30টা থেকে 9টা পর্যন্ত। আমরা মডিউল 1 থেকে শুরু করব, মডিউল 1 এর পার্ট 1 দিয়ে আগামীকাল শুরু করব। সো তাহলে আগামীকাল দেখা হচ্ছে 7:30টায়। আজকে যে 7টা শুরু হয়েছে তা না, আজকে জাস্ট আমি অনেকগুলো কথা বলতে হবে যেগুলো আধা ঘন্টা আগে টাইম শুরু করছি।
বাট 7:30 7:30 ডেফিনেটলি 7:30। সো আগামীকাল তাহলে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।